এপিসোডের শুরুতে 2009 সালের হাঙ্গুক ইউনিভার্সিটির দৃশ্য দেখানো হয়। এখানে আমাদের ফিমেল লিড বেক সুজংকে দেখা যায়। সুজং তার পড়াশোনায় ব্যস্ত ছিল। ওই মুহূর্তে পেছন থেকে কিছু মেয়ে তার নামে উল্টাপাল্টা কথা বলছিল। স্কুল ছুটির সময় সুজং যখন তার ছাতা নিয়ে চলে যেতে নিচ্ছিল, তখন সে দেখতে পায় তার ছাতায় ওই মেয়েগুলো আজে বাজে কথা লিখে রেখেছে। মেয়েগুলো বলতে থাকে ওর মা নেই, টাকা পয়সা নেই, ও আমাদের কি বা বলবে। ওই মুহূর্তে সুজং মেয়েগুলোর নোটবুক জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। সুজং বলতে থাকে তোমাদের মা আছে, টাকা আছে, তো কি হয়েছে, আমার সাথে তো পারবে না। ওই নোটবুকে নিশ্চয়ই ব্যয়বহুল শিক্ষকদের দেওয়া নোটস ছিল, যাও যাও নোটগুলো ভিজে যাওয়ার আগে তুলে নিয়ে আসো। এই বলে সুজং চলে যায়। এখানে বোঝা যায় সুজং চুপচাপ সহ্য করার পাত্রী ছিল না। সুজং বাসায় আসলে তার ভাইকে গেম খেলতে দেখতে পায়। সুজং এর বাবা কাজে ব্যস্ত থাকতো, এই জন্য ঘরের এবং ভাইয়ের দায়িত্ব সবই সুজং এর উপর ছিল। সুজং খুবই বিরক্ত ছিল, কারণ তার ভাই সুবিন সারাদিন গেম খেলায় ব্যস্ত থাকতো। পরদিন সকালবেলা শব্দ পেয়ে সুজং এর ঘুম ভেঙে যায়। সে দেখে সুবিন এখনো গেম খেলছে। তখন সুজং রেগে সুবিনের চুল টেনে ছিঁড়েই ফেলে। এদের শব্দে সুজং এর বাবাও চলে আসে, তবে এখানকার অবস্থা দেখে সে আবারও চলে যায়। সুবিন সুজং এর ওপর রাগ করে, কিন্তু যখন সুবিন দেখে যে সে গেমে হেরে যাচ্ছে, তখন সে আবারও গেম খেলতে বসে পড়ে। সুজং সুবিনকে জিজ্ঞেস করে যে সে কেন এত গেম খেলতে আগ্রহী। সুবিন বলতে থাকে আমার গেমের লেভেল লো বলে আমার বন্ধুরা আমাকে অবহেলা করে। এই কথা শুনে সুজং তো জোশে চলে আসে। সে সুবিনকে চলে যেতে বলে এবং নিজে খেলা শুরু করে। সকালে সুবিন ঘুম থেকে উঠে দেখতে পায় সুজং এখনো খেলছে। সুজং বলে যে সে 3 দিনেই সুবিনের লেভেল সবচেয়ে হাই করে দিবে, এরপর আর কেউ তাকে অবহেলা করবে না। সুজং গেম খেলতে খেলতে একদম গেমের দুনিয়ায় চলে যায়। এখানে সুজং হিলারের ক্যারেক্টারে ছিল। হঠাৎ একটা নেকড়ে সুজং এর উপর হামলা করতে আসলে সেও পাল্টা হামলা করতেই যাবে, তখনই সেখানে একটা ছেলে এসে নিজের পাওয়ার দিয়ে নেকড়েটাকে মেরে ফেলে। ছেলেটার ক্যারেক্টার হলো ব্ল্যাক ড্রাগন, লেভেল 77। সুজং তো খুবই রেগে যায় তার কিল চুরি করার জন্য। সুজং ছেলেটাকে বলতে থাকে যে সে এখানে কেন এসেছে, তার কিলটাই কেন চুরি করতে হলো। এগুলো বলতে বলতে সুজং ঝগড়া শুরু করে দেয়। এক পর্যায়ে সুজং ছেলেটার বয়স জানতে চায়। সেভাবে এটা হয়তো কোনো পিচ্চি ছেলে হবে, কিন্তু দেখা যায় সুজং এর বয়স 19 আর ছেলেটার বয়স 22 ছিল। কথার মাঝখানে সেখানে আরো নেকড়ে চলে আসলে দুইজন মিলে ওগুলোকে ধ্বংস করতে থাকে। ফাইট শেষে ব্ল্যাক ড্রাগন নিজেকে হিল করতে গিয়ে দেখে তার পোষণ শেষ হয়ে গেছে, যার কারণে সে আর হিল করতে পারে না। অন্যদিকে সুজং অলরেডি হিলার হওয়ায় সে অটোমেটিক হিল হয়ে যায়। পরে সুজং ব্ল্যাক ড্রাগনকেও হিল করে দেয়। এরপর সেখানে বড় নেকড়ে চলে আসলে তারা দুইজন মিলে তাদের শক্তি কম্বাইন করে নেকড়েটাকে হারিয়ে দেয়। তারপর ব্ল্যাক ড্রাগন সুজংকে তাদের টিমে জয়েন হওয়ার প্রস্তাব দিলে সুজংও রাজি হয়ে যায়। পরে ব্ল্যাক ড্রাগন সুজংকে তার বাকি টিম মেম্বারদের সাথে দেখা করাতে নিয়ে আসে। এই টিমে আলটিমেট প্রো নামে একটা মেয়ে ছিল, যার লেভেল ছিল 80। এছাড়াও এখানে টিভি এক্সিকিউটিভ আর বিনবাগ নামে দুইজন ছেলে ছিল। এদের লেভেল ছিল 68 এবং 78। তাদের টিমের নাম ছিল ফ্যাটাল অ্যাটাক। ফ্যাটাল টিম হিলারকে তাদের টিমে আসার জন্য স্বাগতম জানায়। এই টিমের মুখ্য উদ্দেশ্য হলো জয়লাভ করা। এখানে বাকিরা সবাই সুজংকে প্রিন্স বলছিল, কারণ ওর আইডির নাম প্রিন্স ছিল। সবাই ওকে ছেলে ভাবছিল। পরে সুজং ক্লিয়ার করে বলে যে সে আসলে মেয়ে, আর এটা তার ভাইয়ের আইডি। তার আসল আইডির নাম স্ট্রবেরি। পরে সবাই সুজং আর ব্ল্যাক ড্রাগনকে উদ্দেশ্য করে বলতে থাকে তোমাদেরকে একসাথে খুবই ভালো লাগে, গেমে না হলে কি হয়েছে, রিয়েল লাইফে তো বিয়ে করতেই পারো। এইসব শুনে সুজং ব্লাশ করতে থাকে, কেননা ওর ব্ল্যাক ড্রাগনকে পছন্দ হয়েছে। পরে ব্ল্যাক ড্রাগন আর সুজংকে একসাথে নদীর তীরে দেখা যায়। এখানে তারা একসাথে কিছু টাইম স্পেন্ড করার পর ব্ল্যাক ড্রাগন জিজ্ঞেস করে যে সুজং কেন তার ভাইয়ের আইডিতে খেলছে। তখন সুজং বলে যে সে তার ভাইয়ের আইডিতে লেভেল আপ করতে সাহায্য করছে। ব্ল্যাক ড্রাগন বলে তোমার ভাইয়ের সাথে তোমার বন্ডিং বোধহয় খুব ভালো। তখন সুজং বলে ব্যাপারটা আসলে এমন না, আমার মা নেই, বাবা সারাদিন ব্যস্ত থাকে, আমি বড় বোন হিসেবে এটা আমার দায়িত্ব ওর খেয়াল রাখা। তখন ব্ল্যাক ড্রাগন বলে তাহলে তোমার খেয়াল কে রাখে। সুজং বলে আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। পরে ব্ল্যাক ড্রাগন বলে যদিও তুমি নিজের খেয়াল নিজে রাখতে পারো, কিন্তু এখানে আমি তোমার খেয়াল রাখবো। সুজং এগুলো শুনে খুবই খুশি হয় এবং বলতে থাকে আমি সবসময় একটা বড় ভাই চাইতাম, যার উপর আমি নির্ভরশীল হতে পারবো। এরপর সে ব্ল্যাক ড্রাগনকে তার ভাই বোন আছে কিনা জিজ্ঞেস করলে ব্ল্যাক ড্রাগন বলে যে তার বাবা মা কেউই নেই। তখন সুজং একটু মন খারাপ করে এবং বলে এখন থেকে আমি তোমার খেয়াল রাখবো আর তুমিও আমার খেয়াল রাখবে, তাহলে আমরা একাকিত্বে ভুগবো
বলবো না। এখানে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। এরপর দেখা যায় সুজং আর ব্ল্যাক ড্রাগন প্রতিদিনই একে অপরের সাথে কথা বলতো এবং গেম খেলতো। একদিন গেমের টিম মেম্বাররা একে অপরের সাথে দেখা করার প্ল্যান করে। পরে সুজংকে একটা ক্যাফেতে দেখা যায়। ক্যাফেতে প্রথমেই আলটিমেট প্রো নামের মেয়েটা আসে। পরে তারা একসাথে কথা বলছিল এবং একে অপরের রূপের প্রশংসা করছিল। এই মুহূর্তে এখানে একটা ছেলের এন্ট্রি ঘটে। সুজং ভাবে এটাই হয়তো ব্ল্যাক ড্রাগন। সুজং খুবই হতাশ হয়ে যায়, কিন্তু যখন সে জানতে পারে এটা টিভি এক্সিকিউটিভ ছিল তখন সে খুশি হয়। এরপর আরেকটা ছেলের এন্ট্রি ঘটে, যেই ছেলেটা সুদর্শন ছিল। সুজং এই ছেলেকে ব্ল্যাক ড্রাগন ভাবে, কিন্তু এটা আসলে বিনবাগ ছিল। এরপর ফাইনালি ব্ল্যাক ড্রাগনের এন্ট্রি ঘটে। সুদর্শন চেহারা দেখে সুজং তো প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ব্ল্যাক ড্রাগন উনি না, বরং ওনার পেছনে থাকা ছেলেটা ছিল। সুজং ব্ল্যাক ড্রাগনের রূপে এই পিচ্চি ছেলেকে দেখে পুরোই হতাশ হয়ে যায়। শুধু সুজংই না, সবাই অনেক অবাক হয়, কারণ তারা ভাবতেও পারেনি ব্ল্যাক ড্রাগন মিডল স্কুলে পড়া একটা বাচ্চা হবে। ক্যাফের পর তাদেরকে ক্যারিওকেতে দেখা যায়। এখানে ব্ল্যাক ড্রাগন খুবই বেসুরা গলায় গান গাচ্ছিল। সুজং তো খুবই বিরক্ত ছিল। গান গাইতে গাইতে ব্ল্যাক ড্রাগনের উইক খুলে সুজং এর কাছে এসে পড়ে। ব্ল্যাক ড্রাগন যখন খেয়াল করে তখন সে অনেকভাবে সুজংকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুজং প্রচুর রেগে যায়। সে বলে 2 দিন আগে দুনিয়াতে এসে আমার সাথে প্রতারণা করো। তাকে মিথ্যাবাদী আর অনেক কিছু বলে সুজং সেখান থেকে চলে যায়। ব্ল্যাক ড্রাগন সুজং এর পিছে পিছে আসে এবং তাকে থামিয়ে বলতে থাকে, হ্যাঁ আমি মিথ্যা বলেছি, কারণ তুমি বয়সে বড় কাউকে চেয়েছিলে। আমার বয়স 15, কিন্তু ভালোবাসায় বয়স ম্যাটার করে না। পরে সে রাস্তায় সবার সামনে সুজংকে প্রপোজ করে। আশেপাশের সব মানুষ এখানে তামাশা দেখছিল। সুজং প্রচন্ড এম্বারেস ফিল করছিল। পরে সুজং খুবই কড়া কথাবার্তা বলে ব্ল্যাক ড্রাগনকে রিজেক্ট করে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর ব্ল্যাক ড্রাগনকে তার বডিগার্ডরা এসে ধরে নিয়ে যায়। ব্ল্যাক ড্রাগনের কান্না দেখে কে? বাসায় এসে সুজংও প্রচন্ড কান্না করতে থাকে। ব্ল্যাক ড্রাগন তার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু এভাবে ধোকা খাবে সেটা সে কখনো ভাবেনি। এরপর সিন 2024 সালে শিফট হয়। এখানে সুজং একটা কোম্পানিতে জব করত এবং এখানে তাকে আগের থেকেও বেশি স্ট্রং পার্সোনালিটিতে দেখা যায়। এরপর আমাদের মেইন লিড জুয়নকে দেখানো হয়। জুয়ন এই কোম্পানির চেয়ারম্যানের নাতি ছিল। চেয়ারম্যানের অর্ডারে জুয়ন ভিন্ন পরিচয় সবার সাথে থাকতো এবং কোম্পানিতে কে কি খারাপ কাজ করছে তার দিকে নজর দিত। ওইদিকে অফিসে কোম্পানির কিছু এমপ্লয়ীদের দেখা যায়। এরা এখানে সুজংকে নিয়ে আলোচনা করছিল যে কিভাবে সুজং তার কাজে খুব স্ট্রিক্ট এবং কোনো ডিরেক্টরকেই কোম্পানিতে টিকতে দেয় না। কেউ কোনো খারাপ কাজ করতে দেরি সুজং এর সবাইকে উচিত শিক্ষা দিতে দেরি হয় না। তাদের কথার মাঝখানে সুজং চলে আসলে তারা চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে জুয়নকে দেখা যায়, যে কিনা চেয়ারম্যানের পরবর্তী অর্ডার সম্পর্কে জানতে চাচ্ছিল। পরে চিফ তাকে জানায় যে এবার তাকে কোম্পানিতে ডিরেক্টর হিসেবে যোগদান করতে হবে। এখানে চিফ জুয়নের দাদি অর্থাৎ চেয়ারম্যানের দেওয়া কিছু রুলস রেগুলেশনের কথা বলে, যেখানে জুয়নকে পাবলিকে সবসময় পারফেক্ট থাকতে হবে, কোম্পানির বদনাম হবে এমন কাজ করা যাবে না, পার্সোনাল লাইফ স্যাক্রিফাইস করে হলেও বিজনেস সামলাতে হবে। দৃশ্য পরিবর্তন হলে জুয়নকে একটা কনসার্ট এনজয় করতে দেখা যায়। জুয়নের এই পার্সোনালিটির ব্যাপারে তার দাদি জানতো না। এর মাঝে চিফ তাকে কল করে ইমার্জেন্সি আসতে বলে। তাড়াহুড়োর মধ্যে জুয়ন ভুলে একজনের গাড়িতে ধাক্কা মারে, আর এই গাড়িটা ছিল সুজং এর। সুজং কেমন আমরা তো সবাই জানি। পরে সুজং গাড়ি থেকে বের হয় এবং জুয়নকে ডাকতে থাকে। জুয়ন খুবই টেনশনে পড়ে যায়, কারণ সে তার দাদির দেওয়া রুলস ব্রেক করেছে। এখানে ঝামেলা হলে তার রেপুটেশনও নষ্ট হবে। পরে জুয়ন চশমা পরে গাড়ি থেকে বের হয় এবং সুজংকে তার লয়ারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে চলে যেতে নেয়। তখন সুজং ওই কাগজ ছিঁড়ে ফেলে এবং জুয়নকে আটকায়। সে বলতে থাকে এ কেমন ভদ্রতা, কারো গাড়িতে টক্কর দেওয়ার পর জিজ্ঞাসা করা উচিত যে সে ঠিক আছে কিনা, তার কাছে ক্ষমা চাওয়া উচিত। ইয়াং হয়ে এভাবে গাড়ি চালান, আবার ন্যূনতম ম্যানার্স নেই। জুয়ন বলে আপনি আমার সাথে যেভাবে ঝগড়া করছেন তা দেখেই বোঝা যাচ্ছে আপনি ঠিক আছেন, আমার তাড়া আছে, ঝামেলা এখানেই শেষ করা ভালো হবে। সুজং জুয়নের উপর বিশ্বাস করতে চায় না। সে তার গাড়িতে থাকা এক এমপ্লয়ি জুনসুকে চলে যেতে বলে এবং নিজে জুয়নের গাড়িতে চড়ে বসে। জুয়ন এক প্রকার বিরক্ত হয়, কিন্তু তার করার মতো কিছু ছিল না। সুজনকে সাথে নিয়ে এসে চলে যায়। একটা হাসপাতালের সামনে এসে থামার পর জুয়ন সুজংকে চলে যেতে বলছিল, কিন্তু সুজং তো খুবই জেদি ছিল। হঠাৎ জুয়ন বলতে থাকে আমরা কি পূর্ব পরিচিত? সুজং ভাবে জুয়ন হয়তো এই ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য এইসব বলছে। তখন এখানে অ্যাম্বুলেন্সের গাড়ি আসলে জুয়ন সুযোগ বুঝে চলে যায়। ভেতরে জুয়নকে তার দাদির সাথে কথা বলতে দেখা যায়। তার দাদি বলে যে তাকে কাজে সফল হতে হবে। এছাড়াও বলে তোমার বাবা এই কোম্পানির ডিরেক্টর থাকাকালীন মৃত্যুবরণ করেছিল। এই পজিশনটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি খুবই কঠোরভাবে তোমাকে পর্যবেক্ষণ করব। কাজ ঠিক মতো না করতে পারলে তোমাকে তোমার ক্ষমতা থেকে নামানো হবে।
এখানে তারা আসলে একজন এমপ্লয়ির শেষকৃত্য অনুষ্ঠানে এসেছিল। সেখানে একটা বাচ্চাকে কাঁদতে দেখে চেয়ারম্যান তার প্রতি মায়া দয়া দেখাচ্ছিল। তখন জুয়ন অতীতের ভাবনায় চলে যায়। তার বাবা মারা যাওয়ার পর তার দাদি বলেছিল যে তার কান্না করারও কোনো অধিকার নেই। আরেক দৃশ্যে দেখা যায় তার দাদি বলছিল যে জুয়নই তার বাবার খুনি। যাই হোক, বাসায় ফিরে ফ্রেশ হয়ে জুয়ন তার সিক্রেট রুমে যায়, যেটা একদম জুয়নের স্টাইলে সাজানো ছিল। এখানে সে শুয়ে শুয়ে নারুতোর মাঙ্গা পড়ছিল। অন্যদিকে সুজংকে আলটিমেট প্রো অর্থাৎ হাজিনের সাথে দেখা যায়। সুজং তো জুয়নের উপর খুবই রেগেছিল। জুয়নের স্টাইল নিয়ে বদনাম করতে করতে হঠাৎ সুজংয়ের ব্ল্যাক ড্রাগনের কথা মনে পড়ে যায়। তখন জলদি জলদি সুজংকে শান্ত করার জন্য হাজিন তাকে খাবার পরিবেশন করে দেয়। হাজিনের খাবারের দোকান ছিল, কিন্তু এখানে কোনো কাস্টমার আসতো না, তাই সে সবকিছু সুজংকেই খাওয়াতো। পরদিন জুয়নকে দেখা যায় যে কিনা কোম্পানিতে ডিরেক্টর হিসেবে এসেছিল। সে সবার কাজে দেখরেখ করছিল। পরে সে তার এক বন্ধু কিমের সাথে দেখা করে, যে কিনা এই কোম্পানিতেই চাকরি করত। তাদের মধ্যে কিছু কথা হয়, এরপর জুয়ন সেখান থেকে চলে যায়। পরে সে তার কক্ষে গেলে বাকি এমপ্লয়িরা সুজংকে নতুন ডিরেক্টর আসার ব্যাপারটা জানায়। নতুন ডিরেক্টরকে স্বাগতম জানাতে সুজং জুয়নের রুমে যায়, কিন্তু সেখানে দেখা যায় জুয়ন শার্ট খুলছিল এবং তার পিঠে বড় একটা ড্রাগন ট্যাটু করা ছিল। জুয়ন পিছনে ঘুরলে সুজং তাকে চিনে ফেলে, কেননা সেই তো গতকাল তার গাড়িতে টক্কর দিয়েছিল। সুজংকে দেখে জুয়ন দ্রুত সুজংয়ের কাছে আসে এবং তার মুখ চেপে ধরে। আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে জুয়নকে দেখা যায় যে কিনা তার শার্ট খুলতে খুলতে কোম্পানির এমপ্লয়িদের বায়োডাটা দেখছিল। তো সেখানে সুজং এর চেহারা দেখে জুয়ন চিনে ফেলে যে এই মেয়েটাই তো কালকে তার সাথে ঝামেলা করেছিল। জুয়ন খুবই পেরেশানিতে পড়ে যায়। তখনই সেখানে সুজং চলে আসে এবং জুয়ন সুজং এর মুখ চেপে ধরে। সুজং জুয়নকে সরিয়ে তাকে বেহায়া বললে জুয়ন বলে, আপনিই তো আমার রুমে প্রবেশ করে উকাউকি করছিলেন। যাই হোক, পরে তাদেরকে শান্তি মতো কথা বলতে দেখা যায়, যেখানে সুজং জানতে পারে জুয়নই এই কোম্পানির নতুন ডিরেক্টর। জুয়ন সুজংকে বলে যে সে সুজংয়ের গতকালের ব্যবহার মাফ করে দিবে। এছাড়াও বলে অফিসের বাইরে যে তাদের দেখা হয়েছে এই ব্যাপারে ভুলে যেতে। তখন সুজংও ব্যাপারটা মেনে নেয় এবং এখান থেকে চলে যায়। সুজং যাওয়ার পর জুয়ন তার স্মার্ট ওয়াচে রেকর্ড করে নেয় যে সুজং একটা ডেঞ্জার। সিন শিফট হলে সুজংকে আবারও হাজিনের দোকানে দেখা যায়। সুজং হাজিনকে জুয়নের ডিরেক্টর হওয়ার ব্যাপারটা বলছিল। সে বলে এই ছেলে কিভাবে ডিরেক্টর হতে পারে, কালকে ওকে কি রূপে দেখলাম, আবার ওর পিঠে ড্রাগন ট্যাটু করা, এটা কি কোনো ডিরেক্টরের বৈশিষ্ট্য হতে পারে নাকি? হাজিন বলে এগুলো তো মুভি আর কার্টুনেই সম্ভব। সুজং বলে এটাই তো আমার কথা, এগুলো কার্টুনে সম্ভব হলে বাস্তবে কেন হচ্ছে? আমি সত্যিই ভেবেছিলাম এইবার যে ডিরেক্টর আসবে তার সাথে ভালো ব্যবহার করব, কিন্তু এখন মনে হচ্ছে আমি আর ভালো ব্যবহার করতে পারবো না। পরে সুজং এর রাগ বাড়ার আগেই হাজিন তাকে সুস্বাদু খাবার দিয়ে শান্ত করে দেয়। সুজং খুবই মজা করে খেতে থাকে এবং বলে তোমার বানানো খাবার তো খুবই সুস্বাদু হয়, এখানে কোনো কাস্টমার নেই কেন? তোমার রেস্টুরেন্টটা ইনস্টাগ্রামে প্রমোট করা দরকার। পরে দেখা যায় হাজিনও এটাই করে। পরদিন জুয়ন কোম্পানিতে সব ওয়ার্কারদের নিজের পরিচয় দেয়। হঠাৎ জুয়ন সুজংকে উদ্দেশ্য করে বলে, শুনেছি লিডার বেক সুজং নাকি কাজে অনেক দক্ষ। তখন সুজং জুয়নকে ধন্যবাদ দিতে থাকে। জুয়ন আরো বলে, আমি এটাও শুনেছি আপনি ডিরেক্টর কিলার নামে পরিচিত। আমি বাকি ডিরেক্টরদের মতো না, আমাদের মধ্যে ঝগড়া হলে আমিই জিতবো আর আপনি হারবেন, তখন আপনাকে কোম্পানি থেকে ইস্তফা দিতে হবে। পরে জুয়নকে তার রুমে দেখা যায়। জুয়নের হার্ডওয়ার্কের জন্য চিফ জুয়নকে স্পেশাল এসপ্রেসো পান করায়। জুয়ন চিফের খুবই প্রশংসা করে এবং তাকে চলে যেতে বলে। চিফ চলে গেলে জুয়ন প্রকাশ করে যে এসপ্রেসো স্বাদটা খুবই বাজে ছিল। পরবর্তী দৃশ্যে সুজংকে বাকি টিমমেটদের সাথে দেখা যায়। সুজং খুবই চিন্তিত ছিল। এখানে জুনসু জুয়নের কঠোরতার কথা বলে সুজং এর ভয় আরো বাড়িয়ে দেয়। জুয়নের সাথে সুজং এর ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ ছিল। তাকে কবে না কবে চাকরিচ্যুত করা হয় এই চিন্তায় সুজংয়ের মাথা খারাপ হয়ে যায়। রাস্তায় একটা সুইট শপের বাইরে জুয়নকে দেখতে পেলে সুজং দ্রুত জুয়নের কাছে চলে যায়। এখানে জুয়ন চকো মিল্কশেক খেতে চাচ্ছিল। সুজং এসে জুয়নকে সেটা কিনে দিতে চায়, কিন্তু জুয়ন এখানে সুজংকে ইগনোর করে এবং রুড বিহেভ করে। জুয়ন শপে এসপ্রেসো চাইলে সুজং বিল দিতে চায়, কিন্তু জুয়ন সুজংকে বিল দিতে দেয় না এবং সেখান থেকে চলে যায়। রাস্তায় হঠাৎ একটা দোকানে জুয়ন তার ফেভারিট গেম সেট দেখতে পায়, যেটা দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং চশমা পরে গেম সেটটা নিতে যায়। তবে একটা বাচ্চা ছেলে জুয়নকে আটকিয়ে ফেলে। সে কোনোভাবে জুয়নকে গেম সেটটা নিতে দিচ্ছিল না, কারণ এই গেমটা ওই ছেলেটাও নিতে চাচ্ছিল। গেম সেট টানাটানির এক পর্যায়ে সেখানে সুজং এসে পড়ে। সুজং জুয়নকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। হাতে খেলনা দেখে সুজং বলতে থাকে, আপনি নিশ্চয়ই অনেক খেলনা পছন্দ করেন। এখানে জুয়ন খুবই এম্বারেস ফিল করে এবং কথা ঘোরানোর জন্য বলে যে এই ছেলেটা খেলনাটা কিনতে চাচ্ছিল, যার কারণে আমি এই ছেলেকে এটা কিনে দিচ্ছিলাম। ছেলেটা সত্যি কথা বলতে গেলে জুয়ন কথা আটকিয়ে ফেলে এবং সুজংকে কাজে যেতে বলে। সুজং যাওয়ার পথে বারবার পিছে তাকালে সুজংকে দেখানোর জন্য জুয়ন তার মনের কষ্ট সাইডে রেখে ছেলেটাকে তার পছন্দের গেম সেট কিনে দেয়। পরে জুয়ন
সুজনকে উদ্দেশ্য করে ভাবতে থাকে, আমি এতদিন সবার সামনে পারফেক্ট থাকতে সক্ষম হয়েছি, কিন্তু এই একটা ব্যক্তির কাছে আমি 3 বার ধরা পড়তে গিয়ে বেঁচেছি। সুজং খুবই ডেঞ্জারাস। এই কথাগুলো সে আবারও তার স্মার্ট ওয়াচে রেকর্ড করে রাখে এবং সুজংকে কোম্পানি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ব্যাপারে জুয়ন চিফের সাথে কথা বলে, কিন্তু চিফ বলতে থাকে এত ট্যালেন্টেড একটা এমপ্লয়িকে এভাবেই হাতছাড়া করা যায় না। সুজং এতদিন যাই করেছে সেটাতে সুজং এর কোনো দোষ ছিল না। আপনি যদি হুটহাট সুজংকে বের করে দেন তাহলে এটা খুবই অদ্ভুত দেখায়। পরে জুয়ন বলে ওকে কোম্পানি থেকে বের করা লাগবে না, ও নিজেই কোম্পানি ছাড়তে বাধ্য হবে। দৃশ্য পরিবর্তন হলে কোম্পানির সবাইকে মিটিং এ দেখা যায়। এখানে জুয়ন ভিন্ন দেশের শেয়ার সম্পর্কিত কথাবার্তা বলছিল। সে সুজংকে হেয় করার জন্য সুজং এর সাথে ভিন্ন ভাষায় কথা বলে, কিন্তু সুজং ও জুয়নকে অবাক করে দিয়ে ভিন্ন ভাষায় তার প্রশ্নের জবাব দেয় এবং জুয়নের মুখ বন্ধ করে দেয়। যাই হোক, ওয়াশরুমে গেলে একজন এমপ্লয়ি যার নাম ছিল হেজু, সে সুজংকে বলতে থাকে তোমার কাছে সব প্রশ্নের জবাব থাকে, সবাইকে উচিত জবাব দেওয়ার মেধা তোমার মধ্যে আছে। সুজং সেটাকে কমপ্লিমেন্ট হিসেবে নেয় এবং হেজুকে ধন্যবাদ জানায়। পরে হেজু বলে তোমার সামনে যেই থাকুক তুমি সবার সাথে কুকুরের মতো ঝগড়া করো, তোমার মতো কিছু মেয়েদের জন্যই বাকি মেয়েদের অপমানিত হতে হয়। পরে আর কি সুজং সম্মানের সাথে হেজুকে উচিত জবাব দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। দৃশ্য পরিবর্তন হলে কিম শিনওয়ানকে জুয়নের সাথে দেখা যায়। জুয়ন শিনওয়ানকে সুজং সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে বলেছিল, কিন্তু শিনওয়ানের কাছে এইসব কিছু ঠিক মনে হচ্ছিল না। সে বলে তুমি চিফ কোনকে না বলে আমাকে কেন বলছো এগুলো করতে? তখন জুয়ন বলে আমার এখন রিস্ক নেওয়া যাবে না, সুজং খুবই ডেঞ্জারাস। সিন শিফট হলে শিনওয়ানকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা যায়। তার গার্লফ্রেন্ড আসার আগে একটা ওয়েটার তার নাম্বার চাচ্ছিল। পরে শিনওয়ান ভদ্রভাবে তার জিএফ আছে বলে তাকে ভাগিয়ে দেয়। শিনওয়ানের এই ভদ্র এবং মুখে হাসি রেখে মেয়েদের সাথে কথা বলাটা তার জিএফ উনহিয়ের পছন্দ ছিল না। এইদিকে সুজংকে দেখা যায় যে কিনা তার টিম মেম্বারদের সাথে টিম ডিনার করছিল। তারা সবাই একটা রিউমার নিয়ে কথা বলছিল, যে রিউমারের ব্যাপারে সুজং এর কোনো ধারণা ছিল না। তখন সেখানে জুয়ানের এন্ট্রি ঘটে। এখানে আসলে জুয়ানের ওয়েলকাম পার্টি হচ্ছিল। এদিকে বাকিরা অন্য একটা টেবিলে বসে আর জুয়ান সুজং এর সাথে আলাদা টেবিলে বসে। সুজং জুয়ানের সাথে যথেষ্ট ভদ্র ব্যবহার করছিল, কিন্তু জুয়ান সুজংকে ইগনোর করে এবং তার সাথে রুড বিহেভ করে। এক পর্যায়ে দুজনের মধ্যে ড্রিঙ্ক করা নিয়ে কম্পিটিশন শুরু হয়ে যায়। পরে চিফ কোন এবং বাকিরা তাদের খাবার দাবার শেষ করে সেখান থেকে চলে যায়, কিন্তু সুজং আর জুয়ান এখনো ড্রিঙ্ক করছিল। তারা একে অপরকে হার মানতে বলছিল, কিন্তু কেউই হার মানতে রাজি ছিল না। এক পর্যায়ে সুজং বিরক্ত হয়ে জিজ্ঞেস করে আপনি এমন কেন করছেন? ওই দিনের অ্যাক্সিডেন্টের কথা ভুলে যাওয়ার ব্যাপারে তো আমরা ওয়াদা করেছিলাম, তাহলে কেন আমার সাথে এইসব করা হচ্ছে? আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি, তাই কেউ আমাকে ভাঙার চেষ্টা করলেও সে পারবে না। আপনি আমার সাথে যাই করেন আমি কঠোর পরিশ্রম করেই যাব, যদিও আপনি সেগুলো অপছন্দ করেন। তখন জুয়ন বলে আমি এগুলো অপছন্দ করি না। একটা দুর্বল ব্যক্তি সবল ব্যক্তিকে পছন্দ করে না, একজন অদক্ষ ব্যক্তি দক্ষ ব্যক্তিকে পছন্দ করে না, কিন্তু আমি একদমই তাদের মতো না। আমি আপনাকে ঘৃণা করি না, কিন্তু সমস্যা হলো আপনি খুবই ডেঞ্জারাস। আপনি একটা টাইম বম। আমি আপনাকে কোম্পানি থেকে বাদ দিতে চাই। সুজং তার এইসব কথার কোনো মানেই বুঝে না। জুয়ন অনেক ড্রাঙ্ক হয়ে যায়। সুজং জুয়নকে বাসায় যাওয়ার জন্য ডাকছিল এবং তার ঠিকানা জিজ্ঞেস করছিল, কিন্তু জুয়ন বাচ্চাদের মতো চকো মিল্কশেক খেতে চাচ্ছিল। পরে সুজং তাকে চকো মিল্কশেক কিনে দেয় এবং তাকে বাসায় পাঠিয়ে দেয়। এদিকে সুজং তার বাসার দিকে আসলে তার বাবাকে দেখতে পায়। তার বাবা এখনো অনেক কাজ করে। সুজং বলে এখন তার বয়স হয়েছে, সুজং যথেষ্ট ইনকাম করতে পারে, এখন অন্তত তার স্বাস্থ্যের দিকে খেয়াল করা উচিত। যাই হোক, পরে বাবা মেয়ে একসাথে রওনা হয়। পরের সিনে আবারও শিনমনকে দেখা যায়। সে ইনস্টাগ্রামে হাজিনের পেজ দেখছিল। পরদিন সকালে জুয়ানকে নাক টেনে ঘুমাতে দেখা যায়। হঠাৎ তার ঘুম ভাঙলে সে দেখতে পায় মিল্কশেক তার শার্টে ভরে আছে। পরে তার মনে পড়ে যে সে কিভাবে পাবলিকে সুজং এর কাছে চকো মিল্কশেক চেয়েছিল এবং কিভাবে সুজং তাকে সেটা কিনে দিয়ে বাসায় পাঠিয়েছিল। জুয়ান খুবই এম্বারেস ফিল করে এবং সুজং এর উপর রাগ করে, কারণ সে মনে করে সুজং এর জন্য তার পাবলিক পার্সোনা খারাপ হয়েছে। দৃশ্য পরিবর্তন হলে জুয়ানকে তার দাদির সাথে দেখা যায়। তারা এখানে বিজনেস সংক্রান্ত আলাপ করছিল। তার দাদি বলে আশা করি গতবারের মতো তুমি আমাকে নিরাশ করবে না। সিন অতীতে শিফট হলে দেখা যায় এক জায়গায় আগুন লেগেছে আর জুয়ান চিৎকার করে তার দাদিকে ডাকছিল। বর্তমানে সে তার দাদিকে বলে আর কখনো এমন হবে না। পরের দৃশ্যে সুজংকে তার কাজে দেখা যায়। হঠাৎ সে জুয়ানের গতকালের কথাগুলো মনে করে, যেখানে সে ড্রাঙ্ক অবস্থায় সুজংকে এলিমিনেট করার কথা বলছিল। পরে সেখানে অন্যান্য এমপ্লয়িরা সুজংকে জিজ্ঞেস করে যে গতকাল ড্রিঙ্কিং এ কে জিতেছিল? নিশ্চয়ই আপনি। সুজং হ্যাঁ বললে বাকিরা বলে এবার অন্তত আপনার হারা উচিত ছিল, আপনি বলেছিলেন নতুন ডিরেক্টরের সাথে ভালোভাবে থাকবেন। সুজং বলে এখানে আর কি করার, আমি তো হারতে জানি না। এইসব কথা পেছন থেকে জুয়ানও শুনছিল। জুনসু সুজং এর কাছে জানতে চায় যে জুয়ান ড্রাঙ্ক অবস্থায় কি কি করেছিল। এখানে সুজং জুয়ানের পর্দা ফাঁস করতেই যাবে, তখনই জুয়ান সবাইকে কাজ শেষ না করে গল্প করার জন্য বকাঝকা করে এবং সুজংকে বাজেভাবে অপমান করে সেখান থেকে চলে যায়। সুজং কিছুই
বলতে পারে না, চুপ করে বসে পড়ে। কিন্তু কথাগুলো সুজংয়ের একদমই সহ্য হয় না। সে উঠে জুয়ানের রুমে যায় এবং ঝগড়া শুরু করে দেয়। জুয়ান বলে ঝগড়া করতে চাইলে ইস্তফা দিতে হবে। সুজং কিছুক্ষণ চুপ করে থাকে। পরে সে চিৎকার করে বলতে থাকে, আপনার যা ইচ্ছা তাই করেন, আমি রিজাইন করব। তখন জুনসু সুজংকে ধরে নিয়ে যায়। জুনসু সুজংকে শান্ত করার জন্য পানি এনে দেয়। সুজং প্রথমে বলে, আমি মনে হয় বেশি করে ফেলেছি, আমার উচিত ছিল চুপ থাকা। পরক্ষণে সে বলতে থাকে, জুয়ান বস বলে যা ইচ্ছা তাই করবে নাকি? পরে জুনসু সুজংকে জুয়ানের রিউমারের কথা জানায় যে জুয়ান আসলে এই কোম্পানির চেয়ারম্যানেরই নাতি। পরে তো সুজং টেনশনে পড়ে যায়। জুনসু তাকে বলে জুয়ানের কাছে গিয়ে ক্ষমা চাইতে, তাহলে সে মাফ করে দিবে। তখন সুজং নিজেকে ফায়ার হওয়া থেকে বাঁচানোর জন্য একটা উপায় বের করে। দৃশ্য পরিবর্তন হলে জুয়ান আর শিনওয়ানকে একসাথে দেখা যায়। শিনওয়ান সুজং সম্পর্কে তথ্য কালেক্ট করে এনেছিল। সে সব কর্মচারীদের কাছ থেকে এটাই জানতে পারে যে সুজং একটু কড়া হলেও খুবই পরিশ্রমী। শিনওয়ান জুয়ানকে বলে, সুজং এর সাথে তোমার খুবই ভালো ম্যাচ হবে। সে মনে করছিল জুয়ান সুজং এর প্রতি আগ্রহী, এজন্যই সে সুজং সম্পর্কে তথ্য কালেক্ট করছে। শিনওয়ান আরো বলে, তুমি তো তোমার প্রথম ভালোবাসার কাছ থেকে রিজেক্ট হওয়ার পর আর কখনোই ডেট করনি, এটাই সঠিক সময় কাউকে ডেট করার। এই টপিক তোলার জন্য জুয়ান খুবই রেগে যায়। সিন শিফট হলে সুজংকে জুয়ানের পিছু করতে দেখা যায়। সে চাচ্ছিল জুয়ানের আরো কিছু সিক্রেট বের করে তাকে ব্ল্যাকমেল করবে। জুয়ান ওয়াশরুমে গেলে সুজং অপেক্ষা করতে থাকে। একটু পর দেখা যায় জুয়ান ছাপড়ি স্টাইলে ওয়াশরুম থেকে বের হয়েছে। সুজং জুয়ানের পিছে পিছে একটা রক কনসার্টে চলে আসে। এখানে সে জুয়ানকে ফুল আনন্দে কনসার্ট এনজয় করতে দেখতে পায়। সুজং আবার এগুলোর ছবি তুলে নিয়ে আসে। হঠাৎ সে মনে করে অফিসের প্রথম দিন জুয়ান বলেছিল অফিসের বাইরে দেখা হওয়ার ব্যাপারটা ভুলে যেতে। পরে সুজং বুঝতে পারে যে জুয়ান আসলে দুই রকম জীবন যাপন করছে। সুজং এই ছবিগুলো জুয়ানকে পাঠায়। রাতের বেলা জুয়ান একেবারে সুজং এর বাড়িতেই চলে আসে। সুজং এর বাবা ভাবে এটা হয়তো সুজং এর বয়ফ্রেন্ড, তাই সে দরজা খুলে দেয়। পরে দুজনকে একসাথে দেখা যায়। এখানে জুয়ান সুজংকে একটা কন্ট্রাক্ট পেপার দেয়, যেখানে লেখা ছিল সুজং জুয়ানের পার্সোনাল লাইফের ব্যাপারে যা কিছু জানে সবকিছুর ব্যাপারে মুখ বন্ধ রাখতে এবং ছবিগুলো ডিলিট করে দিতে, তাহলে সুজং এর চাকরি সেফ থাকবে। তখন খুশি খুশি সুজং কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। সুজং তার সিগনেচার দেওয়ার সময় হঠাৎ মনে করে যে জুয়ান একবার বলেছিল সে সুজং নামটা পছন্দ করে না। বর্তমানে সুজং জুয়ানের কাছে এর কারণ জানতে চায়। জুয়ান কথা এড়িয়ে বলে ছবিগুলো ডিলিট করতে। ছবি ডিলিট করতে করতে সুজং জিজ্ঞেস করে, আপনি যখন আপনার পিঠে ড্রাগন ট্যাটু করেছিলেন তখন নিশ্চয়ই অনেক ব্যথা পেয়েছিলেন, তাই না? পরে জুয়ান বলে, ওইটা ট্যাটু না, মেহেদি দিয়ে আর্ট করা। পরদিন সুজং খুবই হ্যাপি মুডে অফিসে যায়। এখানে সে জুয়ানকে শুভ সকাল জানালে জুয়ানও তাকে গ্রিট করে। এটা দেখে একজন কর্মী খুবই অবাক হয়ে যায়। পরে দেখা যায় সুজং এর উঠতে বসতে জুয়ান তাকে ডাকছিল। ওই কন্ট্রাক্টে এটাও লেখা ছিল যে জুয়ানের ডাকা মাত্রই সুজংকে হাজির থাকতে হবে। সুজংও বাধ্য হয়ে জুয়ানের সব কথা শুনে এবং সে অনুযায়ী কাজ করে। এক পর্যায়ে বিরক্ত হয়ে সুজং জুয়ানকে জিজ্ঞেস করে, আপনি কি আমার উপর কোনো প্রতিশোধ নিচ্ছেন? আপনি কনসার্ট এনজয় করেন, এটা বড় কিছু তো না। হ্যাঁ, আপনার ফ্যাশন সেন্স একটু উইয়ার্ড, কিন্তু আপনিও তো মানুষ, এটা হাইড করার কি আছে? মানুষের তো আনন্দ উল্লাসের অধিকার আছেই। পরে জুয়ান বলে, একজন উত্তরাধিকারীর এই ধরনের অধিকার নেই, যাকে কিনা সব জায়গায় পারফেক্ট হতে হবে। পরে সুজংও তার ব্যাপারটা বুঝতে পারে এবং কাজে লেগে যায়। কাজ শেষে সে তার ফোনে হাজিনের মেসেজ পড়ছিল। এখানে হাজিন বলে ওই ছবিটা দেখাতে যেটা সুজং তাকে দেখাবে বলেছিল। পেছন থেকে জুয়ানও মেসেজটা পড়ে ফেলে। পরে সুজং ভয় পেয়ে যায় এবং বলতে থাকে জুয়ান কেন তার মোবাইলে উকিঝুঁকি করছে। জুয়ান সুজংকে কন্ট্রাক্টের কথা মনে করিয়ে দেয়, যেখানে সে বলেছিল সুজং এর উপর কড়া নজর রাখা হবে। সুজং এর কাজ শেষ হওয়ায় সে চলে যেতে চাইলে জুয়ান তাকে যেতে দেয় না, বরং তাকে তার সাথে শপিং মলে নিয়ে আসে। সুজং ভাবে জুয়ান হয়তো তাকে কোনো ড্রেস কিনে দিবে, এজন্য সে একটা ড্রেস পছন্দ করে। কিন্তু জুয়ান বলে সে এখানে নিজের জন্য ড্রেস কিনতে এসেছে। যাই হোক, জুয়ান একের পর এক ড্রেস ট্রাই করে সুজংকে দেখাচ্ছিল, কিন্তু সুজং এর কোনোটাই পছন্দ হচ্ছিল না। ফাইনালি একটা পছন্দ হলে জুয়ান সুজংকেও একটা ড্রেস এনে দেয়, কিন্তু এই ধরনের ড্রেস সুজং এর পছন্দ ছিল না। জুয়ান বলে সুজং এর পছন্দ না পছন্দ দিয়ে তার কিছু আসে যায় না, তাকে যেটা বলা হয়েছে সেটাই করতে। সুজং এক প্রকার বাধ্য হয়ে ড্রেসটা পরে আসে। জুয়ান তো সুজং এর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু সে তা প্রকাশ করে না। দৃশ্য পরিবর্তন হলে শিনওয়ানকে দেখা যায়, যে কিনা হাজিনের ইনস্টাগ্রাম পোস্ট দেখে তার রেস্টুরেন্টে এসেছিল। এখানে একটা ছেলে সাইকেল দিয়ে শিনওয়ানকে টক্কর দিতেই যাবে, তখনই হাজিন তাকে বাঁচিয়ে ফেলে। শিনওয়ানকে বাঁচাতে গিয়ে হাজিনের হাতের জিনিসপত্র পড়ে গেলে শিনওয়ান তাকে সেগুলো উঠাতে সাহায্য করে। পরে সেখানে শিনওয়ানের গার্লফ্রেন্ড উনহিও চলে আসে। তারা একসাথে হাজিনের রেস্টুরেন্টে ডিনার করছিল। তখন উনহি বলতে থাকে, আমি তোমার গার্লফ্রেন্ড, কিন্তু তুমি সব সময় সব মেয়েদের সাথে হাসি খুশি কথা বলো, এরকম কেন? তুমি আমার জীবনে আসার আগে আমি খুশি ছিলাম, কিন্তু এখন আমার আর ভালো লাগে না, আমাদের ব্রেকআপ করা উচিত। পরে শিনওয়ানও ব্রেকআপ মেনে নেয়, কারণ সে চায় না তার জন্য উনহির জীবন করুণ হোক। পরে উনহি তাকে আজে বাজে কথা বলে চলে যায়। হাজিন জিজ্ঞেস করে যে সে উনহিকে চিট করেছে কিনা। শিনওয়ান না বললে হাজিন বলে, ঠিক আছে, সবার সাথে ভদ্র আচরণ করতে দোষ কোথায়? এরপর সে শিনওয়ানকে সুস্বাদু খাবার
খাওয়ায়। ওইদিকে সুজং আর জুয়ানকে দেখা যায় ওরা একটা পার্টিতে এসেছিল। জুয়ান বলে যে সে একজনের সাথে দেখা করবে। তখন সুজং বলে দয়া করে তাকে জুয়ানের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় না দিতে। জুয়ান বলে তার এসবের কোনো ইচ্ছাও নেই। এখানে জুয়ানের বন্ধুদের সাথে দেখা হলে সে সুজংকে এখানেই থাকতে বলে এবং তাদের কাছে চলে যায়। এদিকে তার বন্ধুরা তার সাথে খুবই অহংকার ভাব নিয়ে কথাবার্তা বলছিল। তারা বলে জুয়ানকে তার দাদির ইশারায় না নেচে নিজের মতো লাইফ লিড করতে। তখন জুয়ান বলে টাকা পয়সা এবং মেয়ে এইসব দিয়ে যদি লাইফ এনজয় করা যায় তাহলে এই চিন্তা খুবই নিম্নমানের। যা শুনে তাদের মধ্যে একজন রেগে যায়। ওইদিকে সুজং আশেপাশে ঘুরছিল, তখন তার সামনে একটা ছেলে আসে এবং তাকে আজে বাজে ইশারা ইঙ্গিত দেয়। পরে সুজং ওই ছেলেকে সবার সামনে লাথি মারে। ফলে ওই ছেলেটা খুবই অপমানিত বোধ করে। সে সুজং এর উপর হাত তুললে জুয়ান এসে ছেলেটার হাত ধরে ফেলে এবং তাকে পানিতে ফেলে দেয়। পরে সে সবার সামনে সুজং এর হাত ধরে এবং তাকে গার্লফ্রেন্ড হিসেবে সম্বোধন করে। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে ওই সিন দেখানো হয় যেখানে জুয়ান সুজংকে সবার সামনে ডার্লিং বলে সম্বোধন করে। সুজং তো থতমত খেয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না। আশেপাশের মানুষরাও বুঝতে পারে না এখানে কি হচ্ছে। জুয়ান যে ছেলেটাকে পানিতে ফেলেছিল ওই ছেলেটা জুয়ানের বন্ধু ছিল। ছেলেটা রাগ করে বলে এই মহিলা কে যার জন্য তুমি আমাকে পানিতে ফেলে দিলে? জুয়ান বলে এটা আমার অফিসের এমপ্লয়ি। পরে সে সুজংকে চলে আসতে বলে। আমি এটা বুঝলাম না, যদি সুজংকে এমপ্লয়ি হিসেবে পরিচয় দিতেই হতো তাহলে কেন প্রথমে সে ডার্লিং বলল? যাই হোক, পরে দুইজনকেই গাড়িতে দেখা যায়। সুজং জিজ্ঞেস করে জুয়ানের যার সাথে দেখা করার কথা ছিল তার সাথে দেখা করেছে কিনা। জুয়ান বলে তারা আসলে এই পার্টিতে আসেনি, আমাদেরও উচিত হয়নি এখানে আসা। সুজং বলে এবার তো আমাকে বাসায় যেতে দিন। কিন্তু জুয়ান এবারও না করলে সুজং বলতে থাকে আপনি বলেছেন আমার চাকরির নিরাপত্তা দিবেন, কিন্তু এ কেমন নিরাপত্তা যেখানে আমার মৌলিক অধিকার দিচ্ছেন না? যেতে না দিলে অন্তত আমাকে কিছু খাওয়ান, দুপুর থেকে কিছু খাইনি আমি। পরে তাদের একসাথে ক্যাফেতে দেখা যায়। সুজং খুবই সামান্য পরিমাণে ফাস্ট ফুড অর্ডার করেছিল। জুয়ান বলে এগুলোই কি আপনার কাছে খাবার? সুজং বলে আপনার কাছে না মনে হলে আপনি স্কিপ করতে পারেন, আপনার খাওয়া বাধ্যতামূলক না। পরে জুয়ান বলে অর্ডার যেহেতু করেছেন তাহলে আমি কিভাবে না খেয়ে থাকতে পারি। এখানে সুজং জুয়ানকে এসপ্রেসো পান করতে বলে এবং চকো মিল্ক শেকটা নিজে খেতে চায়। তখন জুয়ান সেটা সুজং এর কাছ থেকে ছিনিয়ে নিয়ে বলে এটা আমি পান করব, কারণ আমার এখন পিপাসা লেগেছে। পরে সুজং বলতে থাকে এখন তো রাত হয়েছে, এখন আমাকে যেতে দিন। আমার উপর বিশ্বাস না করলে অন্তত আমাদের কন্ট্রাক্টের উপর বিশ্বাস করুন। এরপর খেতে খেতে সুজং এর চোখ একটা বাচ্চার দিকে পড়ে যে কিনা খাবারের সাথে ফ্রিতে স্টাফ টয় পেয়েছিল। সুজং বলে আমি কেন এটা পেলাম না? জুয়ান খুবই অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কেন স্টাফ টয় চাচ্ছেন? পরে সুজং বলে এটা অনেক কিউট, আর এই ধরনের কিউট স্টাফ টয় আমার খুবই পছন্দ। এটা শুনে জুয়ান সুজংকে বাসায় যাওয়ার পারমিশন দিয়ে দেয়, যা শুনে সুজং খুশিতে চলে যায়। পরে জুয়ান তার স্মার্ট ওয়াচে সুজং এর ডেঞ্জার লেভেল কমিয়ে দেয়। সুজং বাসায় এসে জুয়ানের দেওয়া ড্রেসটার দাম দেখছিল। এত দাম দেখে সুজং অনেক অবাক হয়ে যায় এবং বলতে থাকে এটা বেচতে পারলে সে অনেক টাকা পেত, কিন্তু এটা আবার জুয়ানকে রিটার্ন করতে হবে। দৃশ্য পরিবর্তন হলে হাজিন আর শিনওয়ানকে দেখা যায়। শিনওয়ান খাবার দাবার শেষ করে হাজিনের প্রশংসা শুরু করে এবং বলে যে সে তার ইনস্টাগ্রাম পোস্ট দেখে এখানে এসেছে। এছাড়াও সে বলে আপনার ইনস্টাগ্রাম পোস্টের ছবিগুলো আরো সুন্দর করা দরকার, তাহলে আপনার এখানে আরো কাস্টমার আসবে। পরে শিনওয়ান হাজিনকে সুন্দর করে ছবি তোলা শিখিয়ে দেয়। এই সময় হাজিনের হাতে স্পর্শ লাগলে শিনওয়ান অ্যাট্রাকশন ফিল করে। পরক্ষণে সে হাত সরিয়ে ফেলে এবং হাজিনের কাছে ক্ষমা চায়। তখন হাজিন একেবারে তাকে কিস করে বসে। আমি বুঝলাম না, একটু আগেই তো শিনওয়ানের ব্রেকআপ হলো, এত তাড়াতাড়ি মুভ অন করলো কিভাবে? যাই হোক, পরে তাদেরকে একসাথে ফিশ মার্কেটে দেখা যায়। শিনওয়ান এখানে হাজিনকে ফিশিং করায় সাহায্য করতে এসেছিল, কিন্তু হাজিন বলে যে এখানে আমার বাবা মাও আছে, ওনারা আমার সাথে যেই ছেলেকেই দেখে তাকে আমার সাথে পুনর্বিবাহ দিতে চায়। এখানে শিনওয়ান হাজিনের ডিভোর্সি হওয়ার ব্যাপারটা জানতে পারে। হাজিন তার বাবা মার কাছে আসলে তার মা বলতে থাকে রেস্টুরেন্ট ছেড়ে দিয়ে চাকরি করতে, কারণ এই রেস্টুরেন্ট দিয়ে সফলতা আসছিল না। পরের দিন অফিসে সুজং জুয়ানকে ওই ড্রেসটা ফেরত দেয়, কিন্তু ড্রেসটা আধোয়া হওয়ায় জুয়ান সেটা ফেরত নিতে চায় না। সুজং বলে আমি তো এটা কিছুক্ষণের জন্যই পরেছিলাম, তাও আবার নিজের ইচ্ছায় না। জুয়ান বলে কিছুক্ষণের জন্য হলেও পরেছিলেন তো, আবার গতকাল বৃষ্টিও হয়েছিল, বেসিক ম্যানার্স থাকলে আপনি ড্রেসটা ধুয়ে ফেরত দিতেন। এরপর জুয়ান সেখান থেকে চলে আসে। রুমে গিয়ে জুয়ান গতকাল সুজং এর কথা মনে করে যখন সে ড্রেসটা পরে এসেছিল, এবং জুয়ান অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। মিটিং রুমে সুজং জুয়ানকে উদ্দেশ্য করে বলে আমাকে ম্যানার শেখানোর আগে তার ম্যানার শেখা উচিত। জুয়ানকে পেছনে দেখে সুজং কথা ঘুরিয়ে ফেলে। জুয়ানের রুমে প্রবেশ করার পর সুজং জুয়ানকে মারতে যাচ্ছিল, কিন্তু জুয়ান পিছনে ঘুরলে সে এমন ভাব ধরে যেন কিছুই হয়নি। মিটিং শুরু হলে দেখা যায় সুজং আর জুয়ান একে অপরের কথায় সম্মতি দিচ্ছিল। তাদের মিটিং এর বিষয়ের উপর জুয়ান গাংনামের ব্র্যান্ড শপে ভিজিট করার কথা বললে সুজংও রাজি হয়ে যায়। বাকি এমপ্লয়িরা তো খুবই অবাক হয়ে যায়। তারা বলতে থাকে এগুলো কি জুয়ান আর সুজং আগে থেকে প্ল্যান
করে রেখেছিল কিনা। অন্যদিকে শিনওয়ানকে দেখা যায় যে কিনা কাজে বসে হাজিনের কথা মনে করছিল। পরে জুয়ন আর সুজংকে একসাথে ব্র্যান্ড স্টোরে দেখা যায়। জুয়ন স্টোরের ম্যানেজারের সাথে তার পরিকল্পনা শেয়ার করার পর স্টোর এক্সপ্লোর করতে থাকে। তখন সুজং এর নজর একটা ব্র্যান্ড শপে পড়ে। ওই সময় জুয়ন অনেক চেষ্টা করে এটা দেখানোর যে জুয়ন এই ব্র্যান্ডের জিনিসপত্রই ব্যবহার করে, কিন্তু সুজং তো জুয়নকে পাত্তাই দেয় না। সুজং এর নজর ছিল আসলে শপের নামের ভাঙা অক্ষরের উপর। যাই হোক, পরে দেখা যায় ওই শপে একটা লোক সেলস গার্লের সাথে আর্গিউ করছিল, কারণ তার সানগ্লাসের রিপেয়ারিং কস্ট বেশি ছিল। তখন সেখানে জুয়ন আসে এবং লোকটাকে বলতে থাকে, আপনি ব্র্যান্ডের মূল্য না বুঝলে আপনার কোনো অধিকার নেই এই ব্র্যান্ডের জিনিস কেনার। পরে লোকটা রেগে গিয়ে বলে, আপনি কি আমাকে জ্ঞান দেয়ার? তখন জুয়ন স্টাইলের সাথে ভাব নিয়ে বলে, আমি এমন একজন যে কিনা ব্র্যান্ডের মূল্য বুঝি। এইসব দেখে সুজং খুবই ক্রিঞ্জ ফিল করছিল। লোকটা আরো তর্ক করলে জুয়ন তার সাথে ঝগড়া করতেই যাবে, তখন সুজং তাকে আটকায় এবং লোকটাকে নতুন সানগ্লাস নেওয়ার ব্যাপারে বলে। এখানে খুব দক্ষতার সাথে সুজং মামলা হ্যান্ডেল করে। লোকটা সানগ্লাস চোখে পড়লে জুয়ন চিনতে পারে যে এই লোকটা তো রক কনসার্টের সিঙ্গার। পরে জুয়ন তার ফেভারিট সিঙ্গারের প্রশংসা করলে সে নতুন সানগ্লাস নিয়ে চলে যায়। জুয়নের অনুশোচনা দেখে কে। এখানে সুজংও চিনতে পারে যে এই লোকটা কনসার্টের সিঙ্গার, আর জুয়ন ওনার অনেক বড় ফ্যান। কিন্তু এখন সে যা ব্যবহার করেছে, এরপর সে কিভাবে তার সামনে কথা বলবে? এছাড়াও জুয়নের এইসব স্বভাব তো পাবলিকে প্রকাশযোগ্য না। এই জন্য জুয়ন খুবই আপসেট ছিল। পরে সে সুজংকে ওই সিঙ্গারের কাছে যেতে বলে এবং তার জন্য অটোগ্রাফ নিয়ে আসতে বলে। সুজংও এতে রাজি হয়ে যায়। অটোগ্রাফ দেওয়ার সময় ওই সিঙ্গার ছবি তোলারও অফার করে। তখন সুজং জুয়নকে এই কথা জানালে জুয়ন খুবই আপসেট হয়। ছবি তোলার সময় জুয়ন সুজংকে বাদ দিয়ে শুধু তার ফেভারিট সিঙ্গারের ছবিই তুলে। পরে জুয়ন আর সুজং যখন একসাথে যাচ্ছিল, তখন জুয়ন তার অটোগ্রাফের দিকে খুশির দৃষ্টিতে তাকিয়েছিল। সুজং বলতে থাকে, এগুলো কি ছবি তুলেছেন? এখানে শুধু আমার হাত আর সামান্য চুলই দেখা যাচ্ছে। পরে জুয়ন বলে, আমি তো আপনার ফ্যান না, আমি কেন আপনার ছবি তুলবো? সুজং জুয়নকে জিজ্ঞেস করে, আপনি কি ওই সিঙ্গারকে এতটাই পছন্দ করেন? জুয়ন ভাবে যে সুজং তার মজা নিচ্ছে। পরে সুজং বলে, ব্যাপারটা এমন না, আমি বরং জেলাস। অন্তত আপনি জানেন আপনার কি পছন্দ। অনেকেই আছে যাদের জীবনের কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে না। আপনি যেই জিনিসে আগ্রহী, আপনার সেটা অবশ্যই এনজয় করা উচিত। মানুষ কি বললো না বললো এগুলোতে কান দিলে আপনি কখনোই আপনার হবি এনজয় করতে পারবেন না। আমার মনে হয় না এগুলো করলে আপনি একজন খারাপ সাকসেসর হবেন। জুয়ন মনোযোগ দিয়ে সুজং এর কথাগুলো শুনে এবং বলে, ভালো সাকসেসর কে হবে এটা তো চেয়ারম্যানই ডিসাইড করবে। এটা শুনে সুজং বিরক্ত বোধ করে এবং চলে যেতে নেয়। ওই সময় জুয়ন সুজং এর হাত ধরে বলে একটু থামতে, না হলে সে ভিজে যাবে। পরে সেখানে ফাউন্টেন চালু হয়ে যায়। এখানে সুজং আর জুয়ন কিছুক্ষণের জন্য নিজেদের মধ্যে অ্যাট্রাকশন ফিল করে। পরে সুজং এর নজর সেখানে রংধনুর উপর পড়লে সে অনেক খুশি হয় এবং এনজয় করে। জুয়ন বলে, আমিও এনজয় করছি, কিন্তু এখন থেকে আমি আরো ফ্রিলি এনজয় করার চেষ্টা করব, অন্তত আপনার সামনে। পরের সিনে জুয়নকে চিফের সাথে দেখা যায়। সে বলে, সুজং অতটাও খারাপ না, ওনাকে এখন কোম্পানি থেকে বাতিল করা লাগবে না। এগুলো শুনে চিফ তো খুবই অবাক হয়ে যায়। ওইদিকে লাঞ্চের সময় সুজং তার টিমমেটদের সাথে বলছিল, ডিরেক্টর জুয়ন তার কাজে এতটাও খারাপ না। পরে একজন এমপ্লয় মজা করে বলে, সকালে কে যেন ডিরেক্টরকে ম্যানারলেস বলছিল। আরেকজন এমপ্লয় বলে, আপনি তো ওনাকে অপছন্দ করতেন। পরে সুজং বলে, পছন্দ অপছন্দের কিছুই নেই, ওনার কাজ ভালো হলেই হয়। পরে বাকিরা সুজং এর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দৃশ্য পরিবর্তন হলে সুজংকে ওভারটাইম করতে দেখা যায়। জুয়ন যখন চলে যাচ্ছিল, তখন সে সুজংকে দেখে রুডলি বলে, তার ওভারটাইম করার কোনোই দরকার নেই, এখন বাসায় চলে যেতে। রুড ব্যবহারের জন্য সুজং তো আবার বিরক্ত হয়। যাওয়ার আগে জুয়ন আরো বলে যে গতকাল যে ড্রেসটা সে সুজংকে দিয়েছিল সেটা ফেরত দেওয়ার দরকার নেই, সুজংকে রেখে দিতে। পরে সুজংকে হালকা ব্লাশ করতে দেখা যায়। ওইদিকে জুয়ন বাসায় ফিরে তার অটোগ্রাফকে খুব যত্ন সহকারে রাখে। তখন তার বাসায় শিনওয়ান চলে আসে। শিনওয়ান ইনস্টাগ্রামে হাজিনের নতুন পোস্টের ক্যাপশন দেখে অনেক স্মাইল করছিল। জুয়ন এগুলো দেখে বিরক্ত বোধ করে এবং সে বুঝতে পারে যে শিনওয়ান প্রেমে পড়েছে। তখন শিনওয়ান বলে, তুমি কি বিশ্বাস করো যে ভাগ্য আমাদের পছন্দের মানুষের সাথে মিলাবে? পরে জুয়ন ওই সময়ের কথা মনে করে যখন সে সুজংকে প্রপোজ করেছিল। সে বলেছিল এটাই ভাগ্য, কিন্তু সুজং তাকে রিজেক্ট করে দেয়। বর্তমানে জুয়ন শিনওয়ানকে বলতে থাকে এইসব থেকে দূরে থাকতে। প্রেম টেমের চক্করে সে নিজেই কষ্ট পাবে। তখন শিনওয়ান জুয়নকে উস্কানোর জন্য বলে, তুমি নিশ্চয়ই তোমার প্রথম ভালোবাসার কথা মনে করেছো, তাই না? যা শুনে জুয়ন রেগে গিয়ে তাকে মারার চেষ্টা করে। পরদিন সুজংকে তার জামা কাপড় ভাঁজ করতে দেখা যায়। তখন সে জুয়নের দেওয়া ড্রেসটা নিয়ে ভাবতে থাকে যে এটা কি আসলেই সুন্দর, আমি এই ধরনের জামা পরি না, আমার ওপর স্যুটও করে না। অন্যদিকে জুয়ন তার আলমারি থেকে অন্য একটা ফোনে হাজিনের মেসেজ দেখতে পায়, যেখানে হাজিন বলেছিল সে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে। পরে জুয়ন মিউজিক লাগিয়ে নাচতে নাচতে তার সিক্রেট রুমের সাফসাফাই করে। সাফাই শেষে জুয়ন সুজং এর ওই কথাগুলো মনে করে যেখানে সে বলছিল মানুষ কি বলে না বলে সেই দিকে খেয়াল না দিয়ে নিজের শখ পূরণ করতে। এগুলো মনে করে জুয়ন মুচকি হাসতে থাকে। ওইদিকে দেখা যায় হাজিনের রেস্টুরেন্টে অনেকগুলো
অনেকগুলো এক্সপেন্সিভ গিফটস পার্সেল আসে। ডেলিভারি ম্যানদের থেকে হাজিন জানতে পারে এগুলো ব্ল্যাক ড্রাগন অর্থাৎ জুয়ান পাঠিয়েছে। পরে সেখানে সুজং আসলে এত এক্সপেন্সিভ জিনিস দেখে অবাক হয়ে যায়। সে হাজিনকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে এগুলো কে পাঠিয়েছে। হাজিন বলছিল তার একটা ফ্রেন্ড পাঠিয়েছে, কিন্তু সুজং ওই ফ্রেন্ডের পরিচয় জানতে চাচ্ছিল। তখন সে সার্ভিং রোবটে ব্ল্যাক ড্রাগন নাম লেখা দেখতে পায়। হাজিন সুযোগ বুঝে পালাতে গেলে সুজং তাকে ধরে ফেলে এবং রাগ করে বলতে থাকে, এত বছর ধরে তুমি ওর সাথে যোগাযোগ রেখেছো, কিন্তু কেন? হাজিন বলে, ও তো ভালো গেমার ছিল, তাই যোগাযোগ বন্ধ করিনি। সত্যি কথা বলছি, একদম মাঝে মাঝে ওর সাথে গেম খেলতাম এবং সামান্যই কথা হতো। পরে সুজং চলে যেতে নিলে হাজিন তাকে আটকায় এবং বলে, আমি এখনই সব ফেলে দিচ্ছি। তখন সুজং বলে, ফেলে দেওয়ার দরকার নেই, এগুলোকে বিক্রি করে দাও, তাহলেই হবে। পরের সিনে জুয়ান আর সুজংকে অফিসে দেখা যায়। সুজং জুয়ানের কাছে আবহাওয়া কেমন থাকবে তা জিজ্ঞেস করে। তখন জুয়ানও তার স্মার্ট ওয়াচ দেখে সুজংকে ওয়েদার সম্পর্কে বলে। এখানে জুয়ানের স্মার্ট ওয়াচটা সুজং এর কাছে খুবই কুল লাগে, তাই সে তা কাছে থেকে দেখতে থাকে। এক পর্যায়ে সে জুয়ানের হাত ধরে ঘড়িটা দেখতে থাকলে জুয়ান আনইজি ফিল করে। পরে সে সুজংকে সরতে বললে সুজং জুয়ানের দিকে তাকায়। তখন দুইজন দুইজনের মধ্যে অ্যাট্রাকশন ফিল করে। রোমান্টিক মুহূর্তের 12টা বাজিয়ে সেখানে চিফ চলে আসলে সে যাতে ভুল না ভাবে, তাই সুজং দ্রুত জুয়ানের হাত ছেড়ে দেয় এবং দুইজনই চিফকে উল্টাপাল্টা বুঝ দিয়ে সেখান থেকে চলে আসে। পরে অফিসে একটা খেলনা ক্যাপসুল দেখতে পেলে সুজং সেটা উঠায় এবং বলতে থাকে, এটা এখানে কিভাবে আসলো? চিফও বলতে থাকে, এখানে তো কেউ বাচ্চা নিয়ে আসে না, তাহলে এটা কোত্থেকে এলো? কিন্তু জুয়ান এটা দেখে বুঝে ফেলে যে এটা তারই খেলনা। সে কনফার্ম করার জন্য দ্রুত বাসার দিকে রওনা হয়। বাসায় পৌঁছে সে কনফার্ম করে যে এটা তারই ছিল। সে খুবই ভয় পেয়ে যায় এবং অতীতের কথা মনে করে, যেখানে সে সুজংকে প্রপোজ করার পর বাসায় ফিরে আসে। পরে তার দাদি তাকে জোরে থাপ্পড় মারে। এখানে তার দাদি জুয়ানের খেলনাপাতি সম্পর্কে জেনে গিয়েছিল। সে বলতে থাকে, আমার একমাত্র ছেলে তোমার এইসবের জন্যই সেদিন মারা গিয়েছিল, তারপরে তুমি এইসবের মধ্যে যুক্ত হচ্ছ, ন্যূনতম লজ্জা নেই মনের মধ্যে? পরে জুয়ান পায়ে পড়ে তার দাদির কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তার দাদি তাকে দূরে সরিয়ে দেয় এবং তাকে নাতি হিসেবে অস্বীকৃতি জানায়। পরে সে জুয়ানকে বের করে দেয় এবং তার খেলনাপাতিও জ্বালিয়ে দেয়। জুয়ান অনেক কান্নাকাটি করে এবং ক্ষমা চায়, কিন্তু কেউই তার কথা শোনে না। দাদি জুয়ানের সবচেয়ে ফেভারিট খেলনা, যেটা তার মা তাকে দিয়েছিল, সেটাও জ্বালিয়ে দেয়। সিন বর্তমানে আসলে জুয়ান খেয়াল করে যে তার টয় ক্যাপসুলটা তার রুমেই ছিল। পরে সে স্বাভাবিক হয়ে অফিসে ফিরে আসলে শুনতে পায় বাকিরা ওই ক্যাপসুলের মালিক সম্পর্কে খোঁজ করছিল। সেখানে কিছু এমপ্লয়ি বলছিল আজকাল বড় মানুষরাও বাচ্চাদের মতো খেলনা নিয়ে ঘুরে, যা শুনে সুজং এর খুব গায়ে লাগে। পরে জুয়ান আর সুজংকে কাজের ব্যাপারে কথা বলতে দেখা যায়। তখন সুজং পকেট থেকে ওই টয় ক্যাপসুলটা বের করলে জুয়ান বলে, এগুলো কার? সুজং বলে, এগুলো আমি জানি না কার, কিন্তু যারই হোক আমার তাকে এটা ফেরাতে হবে। জুয়ান একটু অভিমান করে সুজংকে বলে, আপনি আমাকে কেন বলেননি? এটা তো আমারও হতে পারতো। তখন সুজং জিজ্ঞেস করে, আপনি এই ধরনের জিনিসে আগ্রহ রাখেন? পরে জুয়ান তা অস্বীকার করে। পরক্ষণে এসে বলে সুজংকে দেওয়া ওই সুন্দর ড্রেসটা ফেরত দিতে। সুজং খুবই অবাক হয়ে যায় এবং এই নিয়ে দুইজনের মধ্যে মনোমালিন্য হয়। জুয়ান বলে, আপনি আপনার দেনা পরিশোধ করতে ওই ড্রেসটা বিক্রি করে দেননি তো? তখন সুজং বলে, আপনি বলেছিলেন আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে সিক্রেট রাখতে, কিন্তু আমার মনে হয় এখন সেটা সবার জানা উচিত। যা শুনে জুয়ান টেনশনে পড়ে যায়। সুজং বলে সোমবারের মধ্যে সে ওই ড্রেস ফিরিয়ে দিবে। এখানে দেখা যায় সুজং ওই জামাটা সত্যিই বিক্রি করে দিয়েছিল। সে কাস্টমারের কাছে জামাটা আবার ফেরত চায়, কিন্তু কাস্টমার তাকে ব্লক করে দেয়। পরে সুজং খুবই পেরেশানিতে পড়ে যায়। এইদিকে জুয়ানকে দেখা যায় যে কিনা তার সিক্রেট প্লেসে ডিস্কো লাইট লাগিয়ে এনজয় করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে লাইটগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে জুয়ান সেগুলো ইউটিউব টিউটোরিয়াল দেখে নিজেই ঠিক করার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে এগুলো তার পক্ষে সম্ভব ছিল না। তাই সে দূরে থাকে অপরিচিত এবং বিশ্বাসযোগ্য এমন একজনকে খুঁজতে থাকে যে কিনা তার লাইটগুলো ঠিক করে দিতে পারবে। ফাইনালি সে একজনকে পেয়ে যায় এবং তাকে কল করে। এখানে দেখা যায় সে আর কেউ না, বরং সুজং এর বাবা ছিল। ভয়েস চেঞ্জ করে সে সুজং এর বাবাকে তার ডিস্কো লাইট গুলো ঠিক করে দেওয়ার রিকোয়েস্ট করে। বেশি দূরে হওয়ায় সুজং তার বাবাকে না বলতে বলছিল, কিন্তু যখন সে শুনে যে 5 গুণ বেশি পে করা হবে, তখন সুজং খুশি খুশি রাজি হয়ে যায়। সুজং এর বাবার আশেপাশে অনেক কাজ থাকায় তার বাবার বদলে সুজং জুয়ানের বাড়িতে যায়। সুজং এর বাবা মেকানিক্যাল কাজের সাথে জড়িত থাকায় সুজং এরও এই সম্পর্কে ধারণা ছিল। সে জুয়ানের ফ্ল্যাটে গিয়ে তার সিক্রেট রুমটা খুঁজতে থাকে, যার কথা জুয়ান বলেছিল। জুয়ান গাড়ি থেকে সিসিটিভি দিয়ে নজর রাখছিল। মেকানিক্যাল কাজে একটা মেয়ে দেখতে পেয়ে জুয়ান সুজংকে কল করে। তখন সুজং জানায়, আপনি যাকে কল করেছেন আমি তার মেয়ে। ভয়েস শুনে জুয়ান বলে, আপনার ভয়েসটা তো চেনা চেনা লাগছে কেন? ওইদিকে সুজং জুয়ানের ফেভারিট সিঙ্গারের অটোগ্রাফ দেখে ফেলে, যেটা কিনা সুজং নিজে জুয়ানকে এনে দিয়েছিল। পরে সে চিনে ফেলে কলের অপর প্রান্তের লোক আর কেউ না, বরং ভান জুয়ান। সুজং পিছনে সিসিটিভি এর দিকে তাকালে জুয়ানও সুজংকে দেখে ফেলে। জুয়ান খুবই ঘাবড়িয়ে যায় এবং সে দৌড়ে দৌড়ে তার ফ্ল্যাটের দিকে আসতে থাকে, কিন্তু সুজং ততক্ষণে জুয়ানের সিক্রেট রুমে ঢুকে যায় এবং তার সবচেয়ে বড় রহস্য জেনে যায়। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়।
এপিসোডের শুরুতে জুয়ানের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জুয়ানকে তার বাবা মার সাথে দেখা যায়। জুয়ানের বাবা মা খুবই ব্যস্ত থাকতো, কিন্তু জুয়ানের জোরাজোরিতে একদিন সময় করে তার বাবা মা তাকে তার ফেভারিট অ্যানিমেশন ইভেন্টে নিয়ে যায়। তার বাবা ড্রাইভিং করছিল, তখন তার মা তাকে একটা খেলনা দেয়, যেটা পেয়ে জুয়ান খুবই খুশি হয়। জুয়ানের খুশি দেখে তার বাবাও খুশি হয়। তখন সামনে থেকে একটা ট্রাক আসলে জুয়ানের বাবা ইমব্যালেন্স হয়ে পড়ে এবং তাদের অ্যাক্সিডেন্ট হয়। জুয়ানের মা তাকে আঁকড়ে ধরায়, জুয়ান তো বেঁচে যায়, কিন্তু তার বাবা মা সেখানেই মৃত্যুবরণ করে। পরে শেষকৃত্যের অনুষ্ঠানে জুয়ানকে কাঁদতে দেখা যায়। তার দাদি বলে, তোমার কান্না করার কোনো অধিকার নেই, তোমার জন্য আমার ছেলে যদি সেখানে না যেত তাহলে আজও জীবিত থাকতো। এই ঘটনার পর থেকেই বাবা মা হারা জুয়ান তার দাদির চোখের বালিতে পরিণত হয়। জুয়ান প্রতিদিনই বলতো, সে যদি দুনিয়াতে না থাকতো তাহলে আজ এমন কিছু হতো না। দৃশ্য বর্তমানে আসলে দেখা যায় সুজং জুয়ানের সিক্রেট রুমে ঢুকে পড়ে। সুজং রুমের জিনিসগুলো দেখে খুবই আমেজ ফিল করে। ততক্ষণে জুয়ান দৌড়িয়ে দৌড়িয়ে সুজং এর কাছে এসে পড়ে এবং বলতে থাকে সে এখানে কেন এসেছে। সুজং নরমালি বলে, আপনি আপনার রুমকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন, আপনি তো বলেছিলেন আপনি এগুলো পছন্দ করেন না। তখন জুয়ান বলে, এটা আমার ভাগিনার রুম, আমি কেন আমার রুমকে বাচ্চাদের মতো সাজাবো। পরে জুয়ান সুজংকে চলে যেতে বললে সুজং বলে, আমি যেই কাজের জন্য এসেছি সেটা করেই যাব। সুজং জুয়ানের ডিস্কো লাইটস গুলো ঠিক করতে গেলে জুয়ান চিৎকার করে ওগুলোতে ছুতে মানা করে, বলে আপনি এগুলো ভেঙে ফেলবেন, আমি অনেক অপেক্ষা করেছি এগুলো স্টকে আসার জন্য। সুজং হতভম্ব হয়ে তাকিয়ে থাকলে জুয়ান কথা ঘুরিয়ে বলে, আমার ভাগিনা এগুলোর জন্য অনেক অপেক্ষা করেছে, এগুলো ভেঙে গেলে সে কষ্ট পাবে। তখন সুজং বলে, আপনার ভাগিনার চেয়ে তো আপনি বেশি অস্থির হচ্ছেন, আমাকে ট্রাই করতে দিন, আমি ঠিক করে দিব। কিছুক্ষণ পর সুজং সেগুলোকে ঠিক করে দিলে জুয়ান খুবই খুশি হয়। পরে সে তার ডিস্কো লাগিয়ে সুজং এর সামনেই ভাইব করা শুরু করে দেয়। সুজং খুবই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জুয়ান যখন রিয়েলাইজ করে তখন সে দ্রুত স্বাভাবিক হয়ে যায় এবং বলে, আমার ভাগিনা এটা অনেক পছন্দ করে, তো তাই আমারও অভ্যাস হয়ে গেছে আর কি। পরে সুজং তার রুমের কমিক্স গুলো ধরতে গেলে জুয়ান তাকে দ্রুত থামিয়ে দেয় এবং বলতে থাকে এটা এত সালের এত এডিশন। তখন সুজং তাকে আরো কিছু কমিক সম্পর্কে জিজ্ঞেস করলে জুয়ান ফটাফট উত্তর দিয়ে দেয়। এখানে সুজং একদম ক্লিয়ার হয়ে যায় যে এই রুমটা তার কোনোই ভাগিনার না, বরং জুয়ানেরই। জুয়ান তারপরেও রুমটাকে তার ভাগিনার বললে সুজং বলে, আপনি তো নিজেই একটা বাচ্চা, আপনার ঘরে আবার কোন বাচ্চা আসবে। তখন জুয়ান সুজং এর দিকে এগিয়ে আসে এবং বলে, এটা যদি আমার রুম হয়ও তাহলে আপনি কি করবেন, আমাদের কন্ট্রাক্টের কথা কি ভুলে গেছেন। সুজং বলে, আপনার সম্পর্কে আমার চিন্তাধারা পরিবর্তন হলো, আপনি কার্টুন আর রক পছন্দ করেন, সময়ের সাথে সাথে আমি আপনার সম্পর্কে আরো কিছু জানতে পারলাম। এই বলে সুজং চলে যাচ্ছিল, তখন হঠাৎ পিছলে পড়ে যেতে নিলে জুয়ান তাকে বাঁচিয়ে ফেলে। পরে সুজং চলে যাওয়ার সময় জুয়ানকে ড্রেস সেল করার ব্যাপারটা বলতেই যাবে, তখন জুয়ান বলে, সমস্যা নেই, গিফটের দেওয়া জিনিস আপনি কেন সেল করবেন। তখন সুজং অবাক হয়ে জিজ্ঞেস করে, ওইটা গিফট ছিল। জুয়ান কি বলবে বুঝতে পারে না। ওই মুহূর্তে সুজং এর কাছে হাসপাতাল থেকে কল আসে এবং সে জানতে পারে যে তার বাবা হাসপাতালে ভর্তি। তখন জুয়ান আর সুজং দ্রুত হাসপাতালে চলে যায়। আসলে সুজং এর বাবা পড়ে গিয়ে গোড়ালিতে ব্যথা পেয়েছিল। ডাক্তার বলে সে কিছুদিন নড়াচড়া এবং কাজকর্ম করতে পারবে না। এখানে জুয়ান ডাক্তারকে বলে সুজং এর বাবাকে ভিআইপি ট্রিটমেন্ট দিতে। যাই হোক, সুজং তার বাবার সাথে দেখা করার পর ওনাকে বকতে থাকে, বলে যে আমি কতবার বলেছি তোমাকে অতিরিক্ত কাজ না করতে, স্বাস্থ্যের দিকে খেয়াল দিতে। সুজং এর বাবা বলে, সমস্যা নেই, আমি ঠিক হয়ে যাব। পরে সে জুয়ানকে ধন্যবাদ জানায়। তখন জুয়ান তাকে দ্রুত সুস্থ হতে বলে এবং চলে আসে। সুজং জুয়ানকে এগিয়ে দিতে আসলে সেও জুয়ানকে অনেক ধন্যবাদ জানায়। এখানে সুজংকে এত স্মাইল করতে দেখে জুয়ান বলে, আপনি নর্মালি তো এত স্মাইল করেন না, যাই হোক আমাকে এগিয়ে দেওয়ার প্রয়োজন নেই, এখান থেকে আমি একাই যেতে পারবো। এই বলে সে চলে যায়। পরে সুজং ওই সময়ের কথা মনে করে যখন তার মা হসপিটালাইজ ছিল। সুজং তখন খুবই ছোট ছিল। এগুলো মনে করে সুজং কান্না করতে থাকে। এদিকে জুয়ান সুজং এর জন্য কিছু নিয়ে এসেছিল, কিন্তু সুজংকে কাঁদতে দেখে সে এখানেই থেমে যায়। পরে সুজং জুয়ানকে টেক্সট করে আবারও ধন্যবাদ জানায় এবং সাবধানে বাসায় যেতে বলে। তখন জুয়ান আর সুজং এর কাছে যায় না। দৃশ্য পরিবর্তন হলে সুজং এর ভাই সুবিনকে দেখা যায়, যে কিনা হোস্টেল থেকে তার বাবার কাছে চলে আসে এবং কাঁদতে কাঁদতে বলে, বাবা আপনি এভাবেই আমাদের ছেড়ে যেতে পারেন না, আমি সবসময় আপনার সাথে ভালো ব্যবহার করব, আমি পরীক্ষায় ভালো ফলাফল করব, আমি তো আপনার জন্য বৌমাও আনতে পারিনি এখনো। পরে দেখা যায় বিছানাতে তার বাবা না, বরং সুজং শুয়েছিল আর তাদের বাবা ছিল পেছনে। ভিআইপি ওয়ার্ড দেখে সুবিন জিজ্ঞেস করে তার অনুপস্থিতিতে সুজং লটারি পেয়েছে কিনা। পরে তাদের বাবা বলে, এই ফ্যাসিলিটি সুজং এর ডিরেক্টর আমাদের দিয়েছে। কিউরিসিটি নিয়ে সুবিন বলে সুজং তার ডিরেক্টরের সাথে ডেট করছে কিনা, ছেলেটার বয়স কত। তখন সুজং বলে যে জুয়ান সুবিনের বয়সী হবে। পরে সুবিন বলে, তাহলে তো তোমার মতো বুড়ির সাথে আমার বয়সী কোনো ছেলে ভুলেও ডেট করবে না। যা শুনে সুজং খুবই রেগে যায়। অন্যদিকে বাসায় ফিরে জুয়ান খেয়াল করে যে সুজং তাড়াহুড়ায় মেকানিক্যাল টুলবক্সটা জুয়ানের বাসায় রেখে এসেছে। পরে জুয়ান সুজংকে মেসেজ করে বলে যে সে সুজং এর জন্য কিছু জিনিস হাসপাতালের ফ্রন্ট ডেস্কে রেখে এসেছে। তখন সুজং সেইগুলো রিসিভ করলে একটা ব্যাগে স্টাফ টয় দেখতে পায়, যে স্টাফ টয়টা সুজং আগে নিতে চেয়েছিল। এটা দেখে
দেখে সুজং স্মাইল করে। পরের দিন সুজংকে তার বাবার কাছে দেখা যায়। সে তার বাবার জন্য কাজে আসতে পারেনি, তাই বাকি এমপ্লয়িরা চিন্তিত ছিল, কেননা সুজং কখনো ছুটি নেয় না। যাই হোক, পরে সুবিন এসে সুজংকে বলে বাসায় গিয়ে রেস্ট নিতে, এখন সে তার বাবার দেখভাল করবে। তখন সুজং বলে, সামনে তোমার পরীক্ষা, আমি সবকিছু সামলিয়ে নিব, তুমি গিয়ে পড়াশোনা করো। সুবিন বলে, তুমি কি শুধু ওনার সন্তান? তুমি অনেক পরিশ্রম করো, আমার পড়ালেখার খরচ চালাও, আমার থাকা খাওয়ার ব্যবস্থা করো, কিন্তু আমি কিছুই করতে পারি না। এভাবে তো তুমিও অসুস্থ হয়ে পড়বে, তুমি বরং গিয়ে বিশ্রাম নাও, আমি বাবার খেয়াল রাখবো। পরে সুজং সেখান থেকে জিওনের বাসায় আসে তার টুল বক্সটা নিতে। জিওন বলে, আমি ওদিন ভুলে আপনার গাড়িতে টক্কর দিয়েছিলাম, আপনি আমার লয়ারের সাথে যোগাযোগ করেননি কেন? তাহলে আমি গাড়ির ড্যামেজের জন্য ফাইন দিতাম। সুজং বলে, আপনি তো জানেন আমি কেমন, আমার রাগ হয়েছিল তাই আমি আপনার দেওয়া কার্ডটা ছিঁড়ে ফেলেছি, কিন্তু চিন্তা করার কিছু নেই, আপনি যে আমাকে ড্রেসটা গিফট হিসেবে দিয়েছেন তা না জেনেই আমি সেটা সেল করে দিয়েছি। এই বলে সে চলে আসে, কিন্তু তার গাড়ি স্টার্ট না হলে জিওন সুজং এর কাছে আসে এবং বলতে থাকে, আপনার গাড়ি ঠিক করা উচিত, আমাদের কোম্পানির মোটর সার্ভিস সেন্টারে গিয়ে আপনার গাড়ি ঠিক করাতে পারবেন। সুজং পরে ঠিক করাবে বলে জিওন বলে, এই নষ্ট গাড়ি ড্রাইভ করতে গিয়ে যদি আপনার হসপিটালাইজড হওয়ার ইচ্ছা না থাকে তাহলে যেটা বলেছি সেটা করেন। পরের সিনে দেখা যায় সুজং এর গাড়ি ঠিক করানো হচ্ছিল। জিওন সুজংকে তার বাবার খবর জানতে চায় এবং তাকে ওই দিনের মতো কান্না না করে ধৈর্য ধরতে বলে। সুজং খুবই অবাক হয়ে যায় যে সে কিভাবে জানলো তার কান্না করার ব্যাপারে। জিওন ভাবছিল সুজং হয়তো তার বাবার জন্য কান্না করেছে। পরে সুজং বলে, আসলে আমি আমার আম্মুর জন্য কান্না করেছিলাম, আমার আম্মু হাসপাতালেই মারা গিয়েছিল, যদিও অনেক সময় কেটে গিয়েছে, কিন্তু হাসপাতালে আসলে আমার ওই কথাই মনে পড়ে। তখন জিওন বলে, আপনাকে এইসব চিন্তা ভাবনা থেকে দূরে রাখার জন্য মানহোয়া, ভিডিও গেমস ইত্যাদি সাহায্য করবে। গেমের কথা শুনে সুজং বলতে থাকে, গেম তো আমিও পছন্দ করি, কিন্তু এই গেমের মাধ্যমে আমি একবার হার্ট হয়েছিলাম, আমার সাথে প্রতারণা হয়েছিল, এরপর থেকে আর কখনো গেম খেলিনি। পরে জিওন সুজংকে তার গাড়িটা ঠিক হওয়ার আগ পর্যন্ত একটা নতুন গাড়ি রেন্ট দেয়। সুজং প্রথমে নিতে না চাইলেও জিওনের রিকোয়েস্টে নিয়ে নেয়। পরদিন সুজংকে কাজে দেখা যায়, বাকি এমপ্লয়িরা তার হালচাল জিজ্ঞেস করে। ওই সময় জিওন সুজংকে কল করে তার কম্পিউটার থেকে একটা ইম্পর্টেন্ট প্রজেক্টের মেল সেন্ড করতে বলে। সুজং জিওনের কাছে কম্পিউটারের পাসওয়ার্ড চাইলে জিওন সেটা দিতে ইতস্তত বোধ করে, কারণ পাসওয়ার্ড জাপানিজ ভাষায় ছিল, যার মানে হলো আই এম দ্য ডেভিল। অনেক তামাশার পর সে সুজংকে পাসওয়ার্ড দিয়ে দেয়। তখন সুজং ও প্রজেক্টটা জিওনকে মেইল করে দেয়। জিওন প্রজেক্টটা তার দাদিকে দেখালে তার দাদি এটা বেশ পছন্দ করে। পরের দৃশ্যে শিনওয়নকে তার কিছু ফ্রেন্ডের সাথে হাজিনের রেস্টুরেন্টে দেখা যায়। তার এক ফ্রেন্ড বলে শিনওয়নকে উনহিয়ার সাথে প্যাচ আপ করতে, কিন্তু শিনওয়ন বলে, আমার ব্রেকআপ হয়ে গেছে, এখন আর ওর জন্য আমার কোনো ফিলিংস নেই। রেস্টুরেন্ট থেকে যাওয়ার পর সে আবারও ফিরে আসে এবং হাজিনকে ডেটিং এর জন্য প্রপোজ করে। হাজিন বলে, আমি আপনাকে পছন্দ করি, কিন্তু আমি এখন কোনো রিলেশনশিপে জড়াতে চাই না। ওইদিকে সুজংকে দেখা যায় যে কিনা জুয়ানের পাসওয়ার্ডের কথা মনে করে হাসছিল। পরদিন অফিসে সুজং জুয়ানের পাসওয়ার্ড নিয়ে ওকে টিস করতে থাকে। তারপর সে জুয়ানকে চকো মিল্কশেক দিয়ে সেটা পান করতে বলে এবং বলে, আমিও কিছুক্ষণ আগে পান করেছি, আপনিও পান করতে পারেন। তখন জুয়ান সেটা মজা নিয়ে পান করতে থাকে। জুয়ানকে খুশি দেখে সুজং আবারও স্মাইল করে। পরে জুয়ান বলে, আমি প্রথমে খুবই বিরক্ত ছিলাম, আপনি আমার একের পর এক সব সিক্রেট জেনে যাচ্ছিলেন বলে, কিন্তু এখন মনে হয় একজন এগুলো জানলেও সেটা খারাপ কিছু না। রাতে জুয়ান যখন বাসায় ফিরছিল তখন জুয়ানের সাথে ভুলক্রমে হাজিনের দেখা হয়ে যায়। হাজিন জুয়ানকে দেখে চিনে ফেলে। তাদের শেষ দেখা হয়েছিল আজ থেকে 10 বছর আগে। বর্তমানে তাদেরকে একসাথে রেস্টুরেন্টে দেখা যায়। হাজিন জুয়ানকে গিফট দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। সে আরো বলে, আমাদেরকে এভাবে কথা বলাটা জরুরি। পরে দেখা যায় যে দুজন দুই টেবিলে বসে ব্লুটুথের মাধ্যমে কথা বলছিল। খোঁজ খবর নেওয়া শেষ হলে জুয়ান সেখান থেকে চলে যায়। পরে হাজিন আর সুজংকে একসাথে দেখা যায়। সুজং তার বাবার ব্যাপারটা হাজিনকে জানায় এবং তার ডিরেক্টর অর্থাৎ জুয়ানের সাহায্যের ব্যাপারটাও জানায়। জুয়ানের কথা বলার সময় সুজংকে মুচকি হাসতে দেখে হাজিন সন্দেহজনক দৃষ্টিতে তার দিকে তাকায়। তখন সুজং হাজিনকে ভুল বুঝতে মানা করে। পরদিন সুজং কাজের সময় লক্ষ্য করে তাদের প্রজেক্টে এমন কিছু প্রোডাক্ট অ্যাড করা হয়েছে যেগুলোর কারণে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা বেশি। সুজং যখন জানতে পারে এই সিদ্ধান্ত জুয়ানের, তখন সে রাগ করে জুয়ানের কাছে যায় এবং বলতে থাকে, এভাবে করলে তো ব্যবসায় অনেক বড় লস হবে, আপনি তো একজন ভালো সাকসেসর হতে চেয়েছিলেন, আপনার কাছে এটা আশা করিনি। মিটিং এও সুজং জুয়ানের বিরোধিতা করলে জুয়ান সবাইকে জিজ্ঞেস করে যে আর কারো আমার সিদ্ধান্তে সমস্যা আছে কিনা। জুয়ানের সিদ্ধান্ত ভুল জানা সত্ত্বেও সবাই চুপ করে থাকে। তখন জুয়ান বলে, সব এমপ্লয়ীদের জন্য এটা একটা টেস্ট ছিল যেখানে শুধু সুজং পাস করেছে। ব্যবসায় লাভবান হওয়াই আমাদের মূল লক্ষ্য, তাই আমার সিদ্ধান্ত ভুল হলে সেটা অবশ্যই আপনাদের বলতে হবে। পরে সুজং আর জুয়ানকে বাইরে দেখা যায়। জুয়ান জিজ্ঞেস করে, সুজং এর মন খারাপ কেন? সুজং বলে, এটা আমার একদমই পছন্দ না যখন কেউ আমাকে পরীক্ষা করে। পরে জুয়ান সুজং এর মন ভালো করার জন্য তাকে একটা গেমিং আর্কেডে নিয়ে আসে। সুজং জিজ্ঞেস করে, এখানে যদি আপনাকে কেউ দেখে ফেলে? তখন জুয়ান বলে, এরকম হলে আমি বলবো যে নেক্সট প্রজেক্টের জন্য আপনার সাথে গেম মার্কেট ভিজিট করতে এসেছি। যাই হোক, পরে দুজনকে একসাথে একটা গেম খেলতে দেখা যায় যেখানে জুয়ান হেরে যাচ্ছিল। পরে সুজং জুয়ানকে সরিয়ে একাই দুই পক্ষ
পক্ষের গেম খেলে এবং জিতে যায়। বাকি গেমাররা সুজংয়ের ট্যালেন্ট দেখে করতালি দিতে থাকে। এক এক করে তারা অনেক ধরনের গেম খেলতে থাকে। তারা একসাথে খুবই মজা করছিল এবং সুন্দর একটা টাইম স্পেন্ড করছিল। তখন হাজিন সুজংকে কল করে ডিনারে আসতে বলে। হাজিন যখন জানতে পারে সুজং তার ডিরেক্টরের সাথে আছে, তখন সে দুইজনকেই একসাথে আসতে বলে। একসাথে আসার সময় সুজংয়ের শুলেস খুলে গেলে জুয়েন তাকে সেটা বেঁধে দেয়। এখানে আবারও দুইজন দুইজনের মধ্যে অ্যাট্রাকশন ফিল করে। তখন সুজংয়ের ফোনে হাজিনের কল আসে এবং হাজিন তাকে এখানে আসতে মানা করে, কেননা এখানে ব্ল্যাক ড্রাগন উপস্থিত ছিল। যা শুনে সুজং হতবাক হয়ে যায়। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে জুয়ান সুজংয়ের শুলেস বেঁধে দিচ্ছিল, যা পেছন থেকে হাজিন দেখে ফেলে। সে তৎক্ষণাৎ সুজংকে কল করে জানায় এখানে না আসতে, কারণ এখানে ব্ল্যাক ড্রাগন আছে। হাজিন সুজংকে ক্লিয়ার করে বলেনি যে তার সাথে থাকা জুয়ানই ব্ল্যাক ড্রাগন। যাই হোক, হাজিনের কথা শুনে সুজং দ্রুত জুয়ানের হাত ধরে এক জায়গায় এসে লুকিয়ে পড়ে। জুয়ান তো কিছুই বুঝতে পারে না। তখন সে সুজংকে জিজ্ঞেস করলে সুজং বলে, আসলে গেমিং এর মাধ্যমে যেই ছেলেটা আমাকে ঠকিয়েছিল ওই ছেলেটা এখন এখানেই আছে। জুয়ান বলে, যদি এমন হয় তাহলে তো এখানে লুকিয়ে না থেকে আপনার ওকে শিক্ষা দেওয়া উচিত। পরে সুজং বলে, ছেলেটা শুধু স্ক্যামার না, বরং আমার প্রথম ভালোবাসা। পরে জুয়ান ছেলেটার ফেস এবং বডি স্ট্রাকচার সম্পর্কে জিজ্ঞেস করে, যাতে ওকে অ্যাভয়েড করতে সুবিধা হয়। তখন সুজং বলে, ওকে অনেক ছোট থাকতে দেখেছিলাম, এখন চেহারা মনে নেই। ওইদিকে হাজিন এটা বুঝতে পারে যে ব্ল্যাক ড্রাগনই সুজং এর ডিরেক্টর। পরে জুয়ান আর সুজংকে বাসার পথে দেখা যায়। সুজং বলে, আপনি চলে যান, আমি এখান থেকে বাস নিয়ে বাসায় যেতে পারবো। কিন্তু জুয়ান বাস আসার আগ পর্যন্ত সুজংকে সঙ্গ দেয়। তখন সুজং জুয়ানকে একটা স্টাফ টয় গিফট করে, যেটা সে কিছুক্ষণ আগে গেমিং এ জিতেছিল। স্টাফ টয়টা নেওয়ার সময় জুয়ান বলতে থাকে এটা অরিজিনাল না, এছাড়াও এটা কোনো সাধারণ টয় না, এটার একটা নাম আছে, ইত্যাদি ইত্যাদি। তখন সুজং বলে, এত সমস্যা হলে আমার জিনিস আমাকেই ফেরত দিয়ে দেন। জুয়ান বলে, সমস্যা নেই, যেহেতু গিফট দিয়েছেন তাই নিয়ে নিলাম। ওই সময় জুয়ান সুজং এর প্রতি আকর্ষণ অনুভব করে। পরে সুজং এর বাস আসলে সে চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে সুজং আর হাজিনকে একসাথে দেখা যায়। সুজং বলে, ওই বদমাস অর্থাৎ ব্ল্যাক ড্রাগন তোমার রেস্টুরেন্টে কেন এসেছিল? তুমি তো বলেছিলে ওর সাথে যোগাযোগ খুবই কম। হাজিন বলে, হঠাৎ করে ও এসে পড়েছে, এখানে আমার দোষ কোথায়? হাজিন আরো বলে, তুমি কবে থেকে তোমার ডিরেক্টরের এত ক্লোজ হলে? তুমি তো বলেছিলে ও একটা সাইকো। সুজং বলে, ও আসলে এতটাও খারাপ না। পরে হাজিন বলে, যদি ব্ল্যাক ড্রাগন বড় হয়ে তোমার ডিরেক্টরের মতো একজন ভালো মানুষ হয়, তাহলে কি তুমি তাকে সুযোগ দিবে? সুজং বলে, ওই ছেলে ধোকাবাজ আর ধোকাবাজি থাকবে, কখনো ভালো হবে না ও। বারবার টপিক চেঞ্জ করে সুজং হাজিনের উপর খুবই বিরক্ত হয়। তখন জুয়ানের কল আসলে সুজং জুয়ানের সাথে খুবই মিষ্টি ভাবে কথা বলে এবং তাড়াহুড়ায় তার ব্যাগ এখানে রেখেই চলে যায়। হাজিন অবাক হয়ে শুধু তামাশা দেখে। পরে সুজং এর ব্যাগ ফেরত দেওয়ার জন্য হাজিন সুজং এর অফিসে যায়। সেখানে সে জুয়ান আর শিনওয়ানকে একসাথে দেখতে পায়। শিনওয়ান জুয়ানকে বিরক্ত করছিল, কিন্তু জুয়ান শিনওয়ানকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এগুলো দেখে হাজিন অনেক অবাক হয় এবং পিছন থেকে সে শিনওয়ানের কলার ধরে তাকে আটকায়। হাজিন জিজ্ঞেস করে তারা দুইজন ক্লোজ কিনা। শিনওয়ান ভাবছিল হাজিন হয়তো ওর সাথে দেখা করতে এসেছে, কিন্তু হাজিন তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জোরাজোরি করলে শিনওয়ান বলে, হ্যাঁ আমরা অনেক ক্লোজ ফ্রেন্ড। পরে হাজিন জিজ্ঞেস করে সে তার ফার্স্ট লাভ সম্পর্কে জানে কিনা। শিনওয়ান বলে, জানবো না কেন, আমি এটাও জানি যে ওর প্রথম ভালোবাসা ওর জন্য অভিশাপ। দৃশ্য অতীতে গেলে জুয়ান আর শিনওয়ানকে একসাথে দেখা যায়। শিনওয়ানের কথায় জুয়ান গেমটা শুরু করেছিল, যার মাধ্যমে ও সুজংকে পছন্দ করেছে। এই সময় শিনওয়ান তার মিলিটারি ট্রেনিং এ ছিল। জুয়ান শিনওয়ানের কাছে কিছু টিপস জানতে চায় সুজংকে প্রপোজ করার জন্য। শিনওয়ান বলে, তুমি এত বড় কোম্পানির ওয়ারিশ, তোমাকে কে না পছন্দ করবে? পরে জুয়ান বলে, ও আমার সত্য জানে না, আমি যেমন আমাকে সেভাবেই পছন্দ করে। কিছুদিন পর শিনওয়ান কল করে জুয়ানের খোঁজ নেয় এবং জিজ্ঞেস করে যে স্ট্রবেরি অর্থাৎ সুজং এর সাথে সে ডেট করছে কিনা। তখন জুয়ান বলে আর কখনো তার সামনে এই নাম না নিতে। পরে শিনওয়ান বুঝতে পারে যে জুয়ান রিজেক্ট হয়েছে। দৃশ্য বর্তমানে আসলে শিনওয়ান বলে ওর সাথে খুবই খারাপ হয়েছে। এরপর শিনওয়ান আর হাজিনের মধ্যে তর্কাতর্কি লেগে যায়। হাজিন বলে, কি দরকার ছিল ওর বয়স নিয়ে মিথ্যা বলার? শিনওয়ান বলে, তারপরে ওর উচিত হয়নি এত কষ্টদায়ক কথা বলে জুয়ানকে রিজেক্ট করার। মানে দুইজনই তাদের ফ্রেন্ডের পক্ষ নিয়ে কথা বলতে থাকে। শিনওয়ান বলে, জুয়ান যদি জেনে যায় যে স্ট্রবেরি তারই কোম্পানিতে কাজ করে, তাহলে তো আপনার স্ট্রবেরিকেও ধাক্কা দিয়ে কোম্পানি থেকে বের করে দিবে, এমন টর্চার করবে যে আপনার স্ট্রবেরি এই দেশ ছেড়ে চলে যেতেই বাধ্য হবে। তখন হাজিন বলে, সুজং যদি জানতে পারে যে ওর ডিরেক্টরই ব্ল্যাক ড্রাগন, তাহলে প্রথমে ও নিজের সাথে হওয়া ধোকাবাজির প্রতিশোধ নিবে। সুজং শুধু দেশ না, বরং জুয়ানকে প্ল্যানেট
থেকেই বের করে দিবে। এগুলো শুনে সিনওয়ান খুবই ভয় পেয়ে যায়। সে বলে ভাগ্য ভালো এখন পর্যন্ত তাদের একসাথে দেখা হয়নি। পরে হাজিন বলে যদি এমন হয় যে তারা প্রতিদিনই একে অপরের সাথে দেখা করে। এইসব বলে সে সিনওয়ানের ভয় আরো বাড়িয়ে দেয়। এখানে সিনওয়ান জানতে পারে স্ট্রবেরি আর কেউ না বরং ডিরেক্টর কিলার বেক সুজং। তারা এখনো দুজন দুজনকে চিনতে পারেনি, তাই তারা শান্ত আছে। হাজিন বলে ওদের মধ্যে সম্পর্ক শুধু বস আর এমপ্লয়ির না, ওরা অনেকটাই ক্লোজ। যদি তাদের দুজনের মধ্যে ফিলিংস চলে আসে এবং পরবর্তীতে তারা সত্যিটা জানতে পারে, সিনওয়ান আর হাজিন ইমাজিন করতে থাকে যে তখন কি হবে এবং তারা দুজনেই শিউরে উঠে। তারা দুজনেই ঠিক করে যেভাবেই হোক তাদের একসাথে আসতে দেওয়া যাবে না। পরদিন অফিসের লিফটে জিয়ন সুজংকে দেখে লিফট থামাতে চায়, কিন্তু সিনওয়ান দ্রুত দরজা বন্ধ করে দেয়। জিয়ন সিনওয়ানের কাছে খুবই বিরক্ত বোধ করে। সিনওয়ান জিয়নকে বলে আমি সুজং সম্পর্কে আরেকটা তথ্য বের করেছি। সুজং অফিসে একজন পুরুষের প্রতি রোমান্টিক্যালি আগ্রহী। এই কথা শুনে জিয়ন মনে মনে খুবই স্মাইল করতে থাকে। সেভাবে সুজং হয়তো তার প্রতি আগ্রহী। রাতে বাসায় ফেরার সময় সুজং দেখতে পায় হাজিনের রেস্টুরেন্টে মানুষের অভাব নেই, আর সবাই পুরুষ ছিল। হাজিন আসলে এইসব ছেলেদের সাথে সুজং এর পরিচয় করানোর চেষ্টা করছিল, কিন্তু সুজং এখানে খুবই অকওয়ার্ড ফিল করে। পরদিন সুজং যখন কাজ করছিল ওই সময় বাকি এমপ্লয়ীদের মাধ্যমে জানতে পারে যে সিনওয়ান তার সম্পর্কে তথ্য কালেক্ট করেছিল। পরে সুজং সিনওয়ানকে মেসেজ করে তার সাথে দেখা করতে বলে। রাতে জিয়ন কাজ শেষ করে বাসায় যাওয়ার সময় সুজং এর খোঁজ করে, কিন্তু তাকে পায় না। পরে বাকি এমপ্লয়ীদের মাধ্যমে সে জানতে পারে সুজং সিনওয়ানের সাথে বাইরে গিয়েছে। তখন জিয়ন প্রচুর রেগে যায় এবং সিনওয়ানকে খুঁজতে চলে যায়। পরে সে সুজংকে সিনওয়ানের সাথে হেসে হেসে কথা বলতে দেখতে পায়। এগুলো দেখে জিয়ন হতভম্ব হয়ে পড়ে। সে বুঝতে পারে যে সুজং তার প্রতি ইন্টারেস্টেড না। এইদিকে সুজং সিনওয়ানকে জিজ্ঞেস করে আপনি কি আমার প্রতি রোমান্টিক্যালি আগ্রহী? আপনি কেন আমার টিমমেটদের কাছ থেকে আমার সম্পর্কে তথ্য কালেক্ট করছেন? সিনওয়ান গুছিয়ে ঠিকমতো কিছুই বলতে পারে না। সুজং এর আগে যেই ডিরেক্টরকে অফিস থেকে বের করেছিল তার সাথে সিনওয়ানের ভালো সম্পর্ক ছিল। সুজং মনে করে সিনওয়ান হয়তো তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করছে। পরে সে সিনওয়ানকে উল্টাপাল্টা কথা শুনিয়ে চলে যায়। ওইদিকে জিয়ন নিজের ধ্যানে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বারবার ওর সুজং আর সিনওয়ানের কথা মনে পড়ছিল এবং সে ডিস্টার্ব ফিল করছিল। পরে সে আবারও রাত করে সুজং এর বাসায় এসে পড়ে। তারপর সুজং আর জিয়নকে একসাথে ক্যাফেতে দেখা যায়। সুজং বলে আমার কি আবারও কোনো কন্ট্রাক্ট সাইন করতে হবে নাকি? জিয়ন বলে আজকে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিতে এসেছি। আপনি কোনো প্লেয়ারের জালে পড়তে পারেন না। আপনি বলেছিলেন আপনার প্রথম ভালোবাসার কাছ থেকেও আপনি ধোঁকা খেয়েছিলেন। সুজং এইসবের মানে বুঝতে পারে না। তখন জিয়ন বলে আমি জানি আপনি কোম্পানির কিম সিনওয়ানের প্রতি রোমান্টিক্যালি আগ্রহী। পরে সুজং ক্লিয়ার করে বলে ওনার প্রতি আমি একদমই আগ্রহী না। আমি শুধু ওনার সাথে দেখা করেছিলাম কারণ উনি আমার সম্পর্কে আমার টিমমেটদের কাছে তথ্য নিচ্ছিল। এই কথা শুনে জিয়ন স্বাভাবিক হয়ে যায় এবং সুজং এর সাথে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। রাতে জিয়ন যখন সুজংকে বাসায় পৌঁছে দেয় তখন সুজং জিজ্ঞেস করে আমি যদি কিম সিনওয়ানের প্রতি আগ্রহী হতাম, এটা জেনেও যে উনি একটা প্লেয়ার, তখন আপনি কি করতেন? জিয়ন বলে আমি আপনাকে আটকানোর চেষ্টা করতাম যতক্ষণ না পর্যন্ত আপনি ওর প্রতি আগ্রহ হারান। কথাগুলো শুনে সুজং খুবই অবাক হয়। পরে বাসায় গেলে সুজং এর বাবা তাকে জিজ্ঞেস করতে থাকে যে এত রাত করে তোমার ডিরেক্টর তোমাকে নিয়ে যায় কেন? কি সমস্যা? ও কি তোমার প্রতি আগ্রহী? এইসব শুনে সুবিন হাসতে থাকে এবং সুজংকে উস্কাতে থাকে। পরে সুজং সুবিনকে ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। পরদিন জিয়নের অন্যত্র অ্যাপয়েন্টমেন্ট থাকায় চিফ কোন সব এমপ্লয়ীদের সাথে মিটিং করে। এখানে চিফ বলে আমাদের ফুড সেকশনের বিজনেস লিস্টে গাঙ্গান ফার্মের বদলে হ্যাপি মিল্কের রিপ্লেসমেন্ট দেওয়া হয়েছে। এই কাজ কি আপনাদের মধ্যে কেউ করেছে? তখন হেজো নামের এক এমপ্লয়ি যে কিনা সুজংকে অপছন্দ করত সে বলে যে এটা আমি করেছি, কারণ গাঙ্গান ফার্মের সাথে কাজ করা অসম্ভব। তখন সুজং বলে এটা রিপ্লেস করা যাবে না, আজকাল এটা খুবই পপুলার, আমাদের হচ্ছে তাদেরকে মানানোর চেষ্টা করা। তখন হেজু রেগে গিয়ে বলে আপনি কি মনে করেন আমি তাদের মানানোর চেষ্টা করিনি? তাদের বেশি টাকা দিব বলেও চেষ্টা করেছি, কিন্তু তারপরেও তারা মানেনি। আপনার যদি মনে হয় আপনি তাদের মানাতে পারবেন তাহলে আপনি ট্রাই করতে পারেন। পরে সুজং গাঙ্গান ফার্মকে কনভিন্স করার পরিকল্পনা করলে চিফ কোন তাকে উৎসাহ দেয়। চিফ এই ঘটনা জুয়নকেও জানিয়ে দেয়। দৃশ্য পরিবর্তন হলে সুজংকে গাঙ্গান ফার্মের সিইওর সাথে দেখা যায়। সে সিইওকে মানানোর চেষ্টা করছিল, কিন্তু সিইও কোনোভাবেই মানতে চাচ্ছিল না। ওই সময় সেখানে জুয়নের এন্ট্রি ঘটে। জুয়ন এসে সিইওকে নিজের পরিচয় দিতেই যাবে, তখন সুজং জুয়নকে আটকিয়ে বলে এটা আমার ছোট ভাই আর ও কোম্পানির ড্রাইভার। পরে সুজং গাঙ্গান ফার্মের সিইওকে ফার্মে যাওয়ার জন্য গাড়িতে বসিয়ে দেয়, আর জুয়ন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিন্তু কিছুই বুঝতে পারে না। ফার্মে গিয়ে সুজং জুয়নকে জিজ্ঞেস করে আপনি এখানে কেন এসেছেন? ফার্মের সিইও আপনাদের মতো ধনী লোক পছন্দ করে না। জুয়ন বলে আমি এখানে আপনাকে সাহায্য করতে এসেছি। সুজং রেগে গিয়ে বলে আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আপনি কি ভেবে
ভেবেছেন আমি একা পারবো না? তখন জুয়ন বলে, আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু তারপরেও এটা অনেক বড় একটা কাজ, তাই আমি আপনাকে সঙ্গ দিতে এসেছি। পরে সুজং বলে, ঠিক আছে, কিন্তু আপনাকে আমার ভাই হয়ে থাকতে হবে। পরে তারা দুজন মিলে সিইওর মন জয় করার অনেক চেষ্টা করে, কিন্তু সিইও কোনোভাবেই মানতে চায় না। জুয়ন হাল ছেড়ে দিতে বললে সুজং আরো একটা চান্স চায়। পরে তারা লাস্ট বারের মতো সিইওকে মানানোর চেষ্টা করে, কিন্তু সিইও বিরক্ত হয়ে সুজংকে ধাক্কা দেয়। সুজং পড়ে যেতে নিলে তাকে বাঁচানোর চক্করে জুয়নও পড়ে যায়। ওইদিকে হাজিন আর শিনওয়নকে দেখা যায়। এখানে তারা সুজং আর জুয়নকে আলাদা করার প্ল্যান বানানোর জন্য দেখা করেছিল, কিন্তু শিনওয়ন কন্টিনিউয়াসলি হাজিনের ব্যাপারে জিজ্ঞেস করে যাচ্ছিল। দৃশ্য আবার সুজং এর দিকে শিফট হলে সুজংকে সিইওর ড্রেসে দেখা যায়, কারণ তার জামা কাপড় ভিজে গিয়েছিল। জুয়নকে অবশ্য এমন জামা কাপড় পরতে হয়নি, কারণ সে অলওয়েজ ব্যাকআপ ড্রেস তার সাথে রাখতো। পরে সিইও তাদেরকে লাঞ্চ করতে দেয়, তবে তিনি এমন কিছু খাবার দিয়েছিলেন যেগুলো সুজং আর জুয়ন কেউই পছন্দ করতো না, কিন্তু তারা সিইওর মনও ভাঙাতে চাচ্ছিল না। ওই মুহূর্তে সিইওর কল আসলে সে কথা বলতে চলে যায়। কথা শেষে তারা জানতে পারে সিইও তার নাতির সাথে কথা বলছিল। নাতির নামে সুনাম করতে দেখে এবং নাতির প্রতি সিইওর ভালোবাসা দেখে জুয়ন খুবই জেলাস ফিল করে এবং মন খারাপ করে। খাওয়া দাওয়া শেষে জুয়ন টেবিল পরিষ্কার করছিল, আর সুজং ফ্রিজে দুধের বোতলের সাথে আরেকটা বোতল দেখতে পায়। সে এটা সিইওকে দেখিয়ে বলে এটা তার নতুন প্রোডাক্ট কিনা। সিইও হ্যাঁ বলে এবং তাকে টেস্ট করতে বলে। এটা পান করার পর সুজং এর কাছে টক দই টাইপের লাগছিল। পরে যখন সেটা জুয়নকে পান করায় তখন সে বুঝতে পারে এটা রাইস ওয়াইন। এখানে সুজং তো একদমই বোকা হয়ে যায়। যাই হোক, বেশি রাত হওয়ায় সিইও তাদেরকে নিজের বাসায় থাকতে দেয়। রাতের বেলা জুয়ন আর সুজংকে একসাথে বাইরে দেখা যায়। সুজং জুয়নের জন্য ড্রিঙ্কস নিয়ে এসেছিল। এখানে তারা আবারও ফর্মালি কথা বলা শুরু করে। জুয়ন সুজংকে জিজ্ঞেস করে, আপনি এত হার্ড ওয়ার্ক করেন কেন? সুজং বলে, আমাকে ছোটবেলা থেকে যখন কেউ কোনো কিছু করতে মানা করতো, বলতো এটা আমার দ্বারা সম্ভব না, তখন আমি ওই কাজ বেশি বেশি করে করতাম, অনেক কঠোর পরিশ্রম করতাম। আমি সবাইকে প্রমাণ করতে চাইতাম যে চেষ্টার মাধ্যমে সবই সম্ভব। সুজং এর কথাগুলো শুনে জুয়ন সুজং এর দিকে আরো অ্যাট্রাক্ট হয়। পরে জুয়ন বলে, আমিও ভালো হতে চাই এবং ভালো করতে চাই, যা শুনে সুজং মুচকি হাসে। জুয়ন সুজং এর কাছে হাসার কারণ জানতে চাইলে সুজং বলে, আমি আর আপনি একই রকম। জুয়ন বলে, আরেকটা জিনিস আমাদের মধ্যে কমন, আমিও আপনার মতো আমার প্রথম ভালোবাসার কাছ থেকে কষ্ট পেয়েছি। এভাবেই দুইজন দুইজনের মধ্যে অনেক কথাবার্তা শেয়ার করে এবং একসাথে ড্রিঙ্কস করে। ওই সময় সুজং এর ফোনে হাজিনের কল আসলে সুজং হাজিনের সাথে কথা বলার জন্য যায়। হাজিন যখন জানতে পারে যে সে তার ডিরেক্টরের সাথে আছে, তখন সে বলে, তুমি ওই পুরুষের সাথে একটু অতিরিক্ত ক্লোজ হচ্ছ না তো? সুজং বলে, ও পুরুষ নাকি? ও আমার ভাইয়ের বয়সী। যা পেছন থেকে জুয়ন শুনে ফেলে এবং মন খারাপ করে। হাজিন সুজংকে বলে জুয়ন থেকে দূরে থাকতে। সে আরো বলে, আমি চাই না তুমি কোনো কড়া সত্যি জেনে ফেলো। ও অনেক বড় ব্যবসায়ী, যদি দুর্নীতির সাথে জড়িত থাকে তুমি তো এগুলো অপছন্দ করো। সুজং হাজিনকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এমন কথাবার্তা বলছো কেন? পরে হাজিন কল কেটে দেয়। ফিরে এসে সুজং দেখে জুয়ন ঘুমাচ্ছে। সে জুয়নকে ডাকতে নিলে জুয়ন তার হাত ধরে ফেলে এবং বলে, আপনি আমাকে এত নিচু করে দেখেন কেন? এই বলে সে সুজংকে কিস করে বসে। পরে সে বলে, আপনি কি এখনো আমাকে পুরুষ হিসেবে দেখেন না? আর এখানেই 5 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে সুজং ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু জুয়নের কথা মনে পড়ায় সে ঘুমাতে পারছিল না। সকালে ঘুম থেকে উঠে সে জুয়নের কথাই ভাবতে থাকে। সে বুঝতে পারে না জুয়ন তাকে কেন কিস করলো, ড্রাঙ্ক হয়ে করেছে নাকি জুয়ন তাকে সত্যি পছন্দ করে। এইসব চিন্তায় সুজংয়ের মাথা খারাপ হয়ে যায়। পরে সে ঘর থেকে বের হলে বাইরে জুয়নকে দেখতে পায়। জুয়ন সুজংকে একসাথে ওয়াক নিয়ে একটা সুন্দর জায়গায় যেতে বলে। তখন সুজং ভাবে জুয়ন হয়তো তাকে কনফেস করবে। পরে তারা একসাথে হাঁটতে আসে, কিন্তু সারা রাস্তায় সুজং খুবই টেনশন করতে থাকে। ও ভয় করতে থাকে যে প্রপোজাল রিজেক্ট করলে জুয়ন কি তাকে অফিসে হার্ড টাইম দিবে কিনা। হাঁটতে হাঁটতে ওরা এমন একটা জায়গায় এসে পড়ে যে জায়গাটা একদমই সুন্দর ছিল না। সুজং মনে মনে বলে, ও আমাকে এমন জায়গায় প্রপোজ করবে? জুয়ন বলে, সিইও এই জায়গার কথাই বলছিল, এখানকার স্প্রিং ওয়াটার খুবই সুস্বাদু, হ্যাংওভারের জন্য পারফেক্ট। এইসব শুনে সুজং অনেক হতাশ হয়, আবার একদিকে খুশিও হয়। তখন সুজং পড়ে যেতে নিলে জুয়ন তাকে বাঁচিয়ে ফেলে। এমন সময় জুয়ন সুজংকে একটা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সে সুজংকে ধাক্কা দিয়ে বলে কিছু না এবং অকওয়ার্ড বিহেভ করতে থাকে। পরে তারা সেখান থেকে চলে যায়। সিইওর বাড়ি থেকে যখন তারা চলে যাচ্ছিল, তখন সিইও ইয়ংসং কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়ে যায়, যা শুনে সুজং খুবই খুশি হয়। জুয়ন বলে, কোম্পানির মালিক হিসেবে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, এই সিদ্ধান্তে আপনি পছতাবেন না। ওই সময় সুজং বিব্রত বোধ করে, কারণ তারা তো সিইওর সামনে ভাই বোন হওয়ার নাটক করছিল, কিন্তু সিইও এই বিষয়ে আগে থেকেই জানতো যে জুয়ন ইয়ংসং কোম্পানির চেয়ারম্যানের নাতি। ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জুয়ন সিইওর জন্য স্প্রিং ওয়াটার নিয়ে এসেছিল। এখানে জুয়ন তার সত্যতা সিইওর সামনে প্রকাশ করে। সিইও বলে, তুমি চাইলে শেষ পর্যন্ত
পর্যন্ত ব্যাপারটা লুকাতে পারতে, প্রকাশ করলে কেন? তখন জিয়ন বলে, কোনো কন্ট্রাক্টের মূল মন্ত্র হচ্ছে বিশ্বাস। এই কন্ট্রাক্ট সাইন করার আগে আমি ব্যাপারটা লুকাতে চাইনি। জিয়ন আরো বলে, আপনি যদি আমাদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেন তাহলে ঘাঙ্গান ফার্মের হসপিটাল চ্যারিটিতেও বিনিয়োগ করা যাবে, যা শুনে সিও রাজি হয়ে যায়। বর্তমানে এই কথাগুলো সিও সুজংকে বলে। পরে সুজং বিষয়টা বুঝতে পারে এবং জিয়নের কাজে মুগ্ধতা প্রকাশ করে। যাওয়ার সময় সিও তাদেরকে কিছু প্রোডাক্টস এবং খাবার দিয়ে দেয়। গাড়িতে বসে সুজং বলে, আপনার জন্য সিও রাজি হয়েছে, আপনি এরকম আইডিয়া কিভাবে পেলেন? জিয়ন বলে, এগুলো আপনার জন্যই হয়েছে, এখানে আসা আপনারই আইডিয়া ছিল, আপনি না থাকলে এসব সম্ভব হতো না। মাঝ রাস্তায় জিয়ন গতকালের কথা তুললে সুজং ইতস্তত বোধ করে। সেভাবে এখনই হয়তো জিয়ন তাকে প্রপোজ করবে, কিন্তু জিয়ন এখানে সুজংকে একসাথে মিউজিক শোনার কথা বলে। তখন সুজং আর কি বা বলবে, ভেতর থেকে সে পুরোই হতাশ হয়ে যায়। তখন জিয়ন তার ডিস্কো গান চালালে সুজং আরো বিরক্ত বোধ করে। মিউজিক এনজয় করতে করতে জিয়ন সুজংকে বাসায় ড্রপ করে দেয়। সুজং বলে, আপনি কি এভাবেই আমাকে যেতে দিচ্ছেন? জিয়ন বলে, একটা জিনিস তো ভুলেই গেলাম। এই বলে সে গাড়ি থেকে সিওর দেওয়া খাবারগুলো সুজং এর বাড়ির সামনে রাখে। তখন সুজং রীতিমতো রেগে যায়। সে বলে, আপনাকে অন্তত গত রাতের ব্যাপারটা এক্সপ্লেন করা দরকার। জিয়ন বলে, এটা অলরেডি অতীত হয়ে গেছে, এটা নিয়ে কথা বলা কি জরুরি? এটা একটা ভুল ছিল যেটা আমরা ড্রাঙ্ক অবস্থায় করেছিলাম। সুজং তো মনে মনে খুবই রাখতে থাকে। পরে সে জিয়নকে বলে, আমি আপনাকে এখনো পুরুষের মতো দেখি না। এইসব বলে সে চলে আসে। জিয়ন বাসায় ফিরে বলতে থাকে, গতকাল রাতে আমি সুজং এর কল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম এবং সেখানেই ঘুমিয়ে গিয়েছিলাম। সুজং আর ফেরেনি, আমাকে না বলেই চলে গিয়েছিল। এখানে তো আমার রাগার কথা, সুজং কেন রেগে আছে? অর্থাৎ বোঝা যায় জিয়নের গতকালের কিস করার ব্যাপারটা কিছুই মনে নেই। রাতের বেলা সুজং হাতুড়ি দিয়ে দরজা পিটাচ্ছিল, যার আওয়াজে তার বাবাও চলে আসে এবং এইসব করার কারণ জানতে চায়। সুজং বলে, আমার মেজাজ এতটাই খারাপ যে হাতুড়ি দিয়ে কারো মাথা ভাঙতে মন যাচ্ছে। এইসব শুনে ভয় পেয়ে তার বাবা সেখান থেকে চলে যায়। ঘুমানোর সময় গতকালের ব্যাপারটা মিস্টেক বলে সুজং নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করে। ওই সময় সুজংয়ের নজর জিয়নের দেওয়া স্টাফ টয়ের উপর পড়লে সে স্টাফ টয়টাকে মেরে বলতে থাকে, মিস্টেক হলে ওর কি উচিত ছিল না আমার কাছে ক্ষমা চাওয়া? পরে সে রাত করে জিয়নকে কল দিয়ে বলে, এত কিছুর পরে আপনি কিভাবে আরামের ঘুম ঘুমাচ্ছেন? জিয়ন বলে, আমি মিস্টেকটা সাইডে রেখে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার চেষ্টা করছি, অথচ আপনি আমার সাথেই রাগ করছেন। এত খারাপ লাগলে আপনার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনি গতকাল রাতে আমাকে একা ছেড়ে চলে গিয়েছিলেন। আপনার অপেক্ষা করতে করতে আমি শীতের মধ্যে পোকামাকড়ের কামড় খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আপনার কি উচিত ছিল না আমাকে জাগিয়ে নেওয়া? এইসব শুনে সুজং পুরোই হতভম্ব হয়ে পড়ে। সে বুঝতে পারে যে জিয়নের কিসিং এর ব্যাপারে কিছুই মনে নেই। পরে কল কেটে দিয়ে সুজং জোরে জোরে চিৎকার করতে থাকে। ওইদিকে জিয়ন ঘুমাতে নিলে তার মনে পড়ে গতকাল রাতেও সুজং ফোন কলে কারোর সাথে বলছিল যে জিয়নকে সে পুরুষ হিসেবে দেখে না। এইসব মনে করে জিয়ন খুবই রাগ করতে থাকে। পরদিন জিয়ন ওয়ার্কআউটের সময়ও বারবার বলতে থাকে, সুজং আমাকে পুরুষ হিসেবে দেখে না। গোসলের সময়ও জিয়ন একই চিন্তায় মগ্ন থাকে এবং ম্যানলি হওয়ার চেষ্টা করে যাতে সুজং তাকে ছোট বাচ্চা হিসেবে না দেখে। অফিসে জিয়ন চিফ কোনকে জিজ্ঞেস করে, আপনার স্বামী তো আপনার চেয়ে 1 বছর ছোট, আপনি কখন থেকে তাকে পুরুষ হিসেবে ভাবতে শুরু করেছিলেন? চিফ এইসব কথায় খুবই অবাক হয় এবং বলতে থাকে সে তার কাজ ঠিক মতো করত, আমার জন্য টাকা খরচ করত এবং খুবই চিন্তাশীল ছিল। এগুলো শুনে জিয়ন মুচকি হেসে বলে, আমি তো অলরেডি এমন। চিফ বলে, হঠাৎ আপনি আমার পার্সোনাল লাইফের ব্যাপারে প্রশ্ন করলেন যে? উইকেন্ডে কিছু হয়েছিল নাকি? তখন জিয়ন চিফকে উল্টাপাল্টা বুঝ দিয়ে চলে আসে। পরে জিয়ন কোম্পানির সব এমপ্লয়ীদের সাথে ডিপার্টমেন্ট স্টোর ভিজিট করতে আসে এবং সবাইকে সুস্বাদু লাঞ্চ করায়। সে খুব খুশি হতে থাকে এটা ভেবে যে সুজং হয়তো এবার তাকে ছেলে না বরং পুরুষ হিসেবে দেখবে। সুজং লাঞ্চ করতে বসলে সিনিয়র হেজু এসে তার সাথে বসে। সে যেহেতু আগে থেকেই সুজংকে অপছন্দ করত, তাই সে সুজংকে অপমানিত করার জন্য বলে, আপনার সাথে তো ডিরেক্টরের সম্পর্ক ভালোই, আপনি ওনার সাথে সম্পর্কে জড়িয়ে প্রমোশন নেওয়ার চিন্তা ভাবনা করছেন না তো? তখন সুজং বিরক্ত হয়ে বলে, আমি ওনাকে শুধু আমার বস হিসেবেই দেখেছি, কখনো বয়ফ্রেন্ড বা হাজবেন্ড হিসেবে দেখিনি। পেছন থেকে জিয়ন এইসব শুনে ফেলে এবং সুজংকে বলে, আপনার আমাকে এভাবেই দেখা উচিত। এই বলে সে সুজং এর পাশে এসে বসে পড়ে। সুজং যখন ওয়াশরুমে ছিল তখন হাজিন সুজংকে কল করে জিজ্ঞেস করে তার আর জিয়নের মাঝে কিছু হয়েছে কিনা। সুজং বলে, ওই পাগল ছাগলের সাথে আমার আবার কি হবে? হাজিন বলে, তুমি তো বলেছিলে ও খুব ভালো। পরে সে বলে, তোমার জন্য একটা ব্লাইন্ড ডেট ঠিক করেছি। পেছন থেকে হাজিনের মা তাকে মারতে মারতে বলে, আগে তুই কাউকে ডেট কর, পরে অন্য কাউকে ছেলে খুঁজে দিস। ভাই, কোরিয়াতে পোলাপান প্রেম না করার জন্য মার খায় আর আমরা দেশে প্রেম করার জন্য মার খাই। কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, ওয়াশরুম থেকে বের হলে জুনসু সুজংকে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি কারোর সাথে ব্লাইন্ড ডেটে যাচ্ছেন? ওর চেহারা কেমন, লম্বা কত, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করতে থাকে। এইসব কথা আবার পেছন থেকে জিয়ন শুনে ফেলে। জিয়ন এসে সুজংকে জিজ্ঞেস করে সে সত্যি ডেটে যাচ্ছে কিনা। তখন চিফ এসে জিয়নকে ডাকলে জিয়ন সুজংকে বলে, আপনি সন্ধ্যায় বাসায় যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবেন। এই বলে সে চলে যায়। পরবর্তীতে চিফ তাকে বলে, চেয়ারম্যান আপনাকে এক্সপোজ করার কথা ভাবছে। উনি হয়তো এবার আপনাকে অফিসিয়ালি কোম্পানির সাকসেসর হিসেবে ঘোষণা দিতে পারে।
উনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছিলেন আপনার কাজকর্ম সম্পর্কে। আমি সত্যিটাই বলেছি যে আপনি কাজে খুবই মনোযোগী, আর এগুলো শুনে চেয়ারম্যান খুবই খুশি হয়েছিল। পরে জুয়ান তার অফিসে এসে সুজং এর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। ওই সময় তার দাদির একটা কথা মনে পড়ে, যেখানে উনি বলেছিল ওনাকে আর নিরাশ না করতে। পরে জুয়ান নিজেকে বলে, আমি অনেক ফালতু কাজে সময় নষ্ট করেছি, আর কোনো ভুল করা যাবে না। রাতে কাজ শেষ করে জুনসু চলে যাওয়ার সময় সুজং তাকে ডাক দেয় এবং বলতে থাকে কোনো একটা লোক একটা মেয়ের বাসায় রাত করে গিয়ে তাকে ওয়ার্ন করে সে যেন কোনো প্লেবয়কে ডেট না করে। এর মানে কি? জুনসু বলে নিশ্চয়ই সেই লোক ওই মেয়ের প্রতি আগ্রহী। সুজং আরো বলে মেয়েটা তাকে পুরুষ হিসেবে দেখে না, এই জন্য সে রাগ হয়। এর মানে কি? জুনসু বলে তাহলে তো 100% লোকটা ওই মেয়েটাকে পছন্দ করে। পরে সুজং আরো বলে ড্রাঙ্ক অবস্থায় কিস করে সেটা ভুলে যাওয়ার মানে কি? জুনসু সন্দেহজনক ভাবে বলে আপনি আপনার ব্যাপার বলছেন না তো? সুজং বলে না তো, আমি এটা একটা অ্যানিমিতে দেখেছিলাম, কিন্তু মেল লিডের ভাবসাব দেখে বুঝতে পারিনি, তাই জিজ্ঞেস করলাম। পরে জুনসু বলে কিসিং এর যে ব্যাপারটা, আমার মনে হয় না সে এটা ভুলে গেছে, ভোলার নাটক করছে, কারণ সে ভয়ে আছে যদি কনফেস করলে রিজেক্ট হয়ে যায়। পরে জুনসু চলে গেলে সুজং মনে মনে খুশি হতে থাকে, কারণ সে ভাবে জুয়ান কনফেস করতে ভয় পাচ্ছে। তারপর সুজং জুয়ানের অফিসে গিয়ে তার সাথে দেখা করতে চাওয়ার কারণ জানতে চায়। সে বলে আপনি কি আমার ডেটিং এর ব্যাপারে জানতে চেয়েছিলেন? আমি কোনো ব্লাইন্ড ডেটে যাচ্ছি না, টেনশন করার কিছু নেই। জিয়ন বলে আপনার ডেটিং এ যদি কোম্পানির কাজে কোনো সমস্যা না হয় তাহলে আমারও কোনো সমস্যা নেই, আপনার পার্সোনাল লাইফে তো আমি দখল দিতে পারবো না। তখন সুজং অবাক হয়ে কিম শিনওয়ানের সাথে তাকে ডেটিং করতে না দেওয়ার ব্যাপারটা জানতে চাইলে জিয়ন বলে ভুলভাল বুঝবেন না, আমি শুধু এটাই চেয়েছিলাম আপনি যাতে কোনো প্লেয়ারের পাল্লায় না পড়েন। আপনি ঘাঙান ফার্মের সিইও কে কন্ট্রাক্ট সাইন করাতে সক্ষম হয়েছেন, এই জন্য চেয়ারম্যান আপনার প্রশংসা করেছে। আপনাকে স্যালারি দেওয়ার সময় গুড নিউজ দেওয়া হবে, বোনাসও দেওয়া হবে, এগুলো জানানোর জন্যই আপনাকে আমার সাথে দেখা করতে বলেছিলাম। পরে সুজং মন খারাপ করে চলে আসে। বাসায় এসে জুয়ানের জিনিসগুলো দেখে তার মেজাজ আরো গরম হয়ে যায়। সে তখনই জুয়ানের বাসায় গিয়ে দরজা ধাক্কাধাক্কি শুরু করে। জুয়ান বেরিয়ে আসলে সুজং তাকে ওই দিনের কিসের কথা মনে করিয়ে দেয়। তখন জুয়ান বলে আমি দুঃখিত, কিন্তু আপনি এটা নিয়ে এত রাগ করছেন কেন? আপনি কি কিসটা এনজয় করেছিলেন নাকি? সুজং বলার ভাষা হারিয়ে ফেলে। পরে দেখা যায় এগুলো সব সুজং এর ইমাজিনেশন ছিল। হুশে ফিরে সুজং বুঝতে পারে না তার জুয়ানের দরজায় নক দেওয়া উচিত হবে কিনা। তারপর সে জুয়ানের সাথে দেখা না করে চলে যেতে নিলে জুয়ান ঘর থেকে বেরিয়ে আসে এবং সুজংকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। তখন সুজং তাকে তার দেওয়া মানহাটা ফেরত দেয়, সাথে কিছু টাকা দিয়ে বলে ধরে নিয়ে আমি এটাকে রেন্ট হিসেবে নিয়েছিলাম, আর এই ধরনের বাচ্চাদের মানহা কখনোই আমাকে সাজেস্ট করবেন না। অ্যাডাল্ট হয়ে এইসব বাচ্চাদের মানহা পড়েন বলেই তো আপনি রিজেক্ট হয়েছেন, এমনই চলতে থাকলে আপনি সারা জীবনই রিজেক্ট হবেন। তখন জুয়ান বলে আমি আপনাকে এই বিষয়টা আমাকে মক করার জন্য তো শেয়ার করিনি। পরে জুয়ান সুজংকে টাকা ফেরত দিয়ে বলে আপনার রুচিতে সমস্যা, এজন্যই আপনি আপনার প্রথম ভালোবাসার কাছ থেকেও ধোকা খেয়েছেন। সুজং প্রচন্ড রেগে যায়। পরে সে হাজিনকে কল করে জানায় যে সে ব্লাইন্ড ডেটের জন্য রাজি। হাজিনের সাথে শিনওনও ছিল। এই কথা শুনে তারা দুইজনই খুব খুশি হয়ে যায়। শিনওন হাজিনকে কাজে সাহায্য করছিল। তখন হাজিন এইসবের কারণ জিজ্ঞেস করলে শিনওন বলে আপনি কি ভুলে গেছেন আমি আপনাকে প্রপোজ করেছিলাম? পরে হাজিন বলে আপনি কি ভুলে গেছেন আমি আপনাকে না করেছিলাম? শিনওন যখন বাসায় ফিরে যাচ্ছিল তখন তার সাথে উনহি এর দেখা হয়। উনহি বলতে থাকে আমি ওই দিন একটু বেশি করে ফেলেছিলাম, আমি জানতাম তুমি সবার সাথে ভালো ব্যবহার করো, কিন্তু আমি খুবই জেলাস ছিলাম, আমি আর কখনো এরকম করব না, আমাকে প্লিজ একটা চান্স দাও। কিন্তু শিনওন মানে না, সে উনহিকে বলে তার সাথে আর কখনো দেখা না করতে। এই বলে সে চলে যায়। ওইদিকে সুজংকে তার ব্লাইন্ড ডেটের সাথে দেখা যায়। অন্যদিকে জুয়ানকে সুজংয়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে দেখা যায়। পরদিন রাতে অফিস শেষ করে যখন সবাই চলে যাচ্ছিল তখন সুজংয়ের ব্লাইন্ড ডেট অর্থাৎ জিও সুজংকে নিতে আসে। এখানে জুয়ানও এইসব দেখে ফেলে এবং সুজংয়ের দিকে তাকায়। গাড়িতে চেয়ারম্যান জুয়ানকে দ্রুত আসতে বললে সে চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে জুয়ান আর তার দাদিকে একসাথে একটা সেরেমনিতে দেখা যায়, যেখানে জুয়ান একটা অ্যাওয়ার্ড পায়। এখানে জুয়ানের ফ্রেন্ডের বাবা জুয়ানের খুবই প্রশংসা করে এবং জুয়ানকে উদ্দেশ্য করে চেয়ারম্যানকে বলে আপনার কোম্পানির ভবিষ্যৎ সাকসেসর তো খুবই অসাধারণ। চেয়ারম্যান বলে কে বলেছে বানজুয়ান সাকসেসর? আমি শুধু পাবলিকলি সবাইকে জানাবো যে ও আমার নাতি, আমার কোম্পানির সাকসেসর একমাত্র আমার ছেলে ছিল। এইসব শুনে জুয়ান মন খারাপ করে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় জুয়ানকে তার এক ফ্রেন্ড উস্কাচ্ছিল। ছেলেটা বলে তুমি তো এখন আমাকে কিছুই করতে পারবে না, কারণ তোমার দাদি আছে এখানে। তখন জুয়ান রাগ করে ছেলেটার মুখে ওয়াইন ছুঁড়ে মারে এবং বলে চেয়ারম্যান আমাকে এটাও শিখিয়েছে কেউ যখন উস্কায় তাকে উচিত শিক্ষা দিতে হয়। পরে জুয়ান অপমান করে ছেলেটাকে ভাগিয়ে দেয়। অন্যদিকে সুজং আর তার ব্লাইন্ড ডেট অর্থাৎ জিউকে একসাথে দেখা যায়। তারা একসাথে ঘোরাঘুরি করে এবং খাবার খায়। দৃশ্য জুয়ানের দিকে শিফট হলে ওকে আবারও রক কনসার্টে দেখা যায়। ও শেষবারের মতো এখানে এসেছিল, কিন্তু কোনোভাবেই কনসার্ট এনজয় করতে পারছিল না, কারণ ওর বারবার সুজং এর কথা মনে পড়ছিল। কনসার্ট থেকে বেরিয়ে জুয়ানের হঠাৎ মনে পড়ে ওই দিন সুজং এর সাথে কিস করার ব্যাপারটা। পরে জুয়ান অনেক শকড হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে সুজংকে জিউর সাথে শপিং মলে দেখা যায়। জিউ একটু দূরে তার ড্রেসের সাইজ চেঞ্জ করতে গেলে চেঞ্জিং
চেঞ্জিং রুম থেকে জুয়ান সুজং এর হাত ধরে তাকে ভেতরে নিয়ে আসে এবং রুমের দরজা লক করে দেয়। সুজং জুয়নকে দেখে খুবই অবাক হয়। জুয়ান সুজংকে বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে, এটা আমার প্রথম কিস ছিল। তখন বাইরে থেকে একজন দরজা খোলার চেষ্টা করলে ভেতরে জুয়ন আর সুজং দুজনই ঘাবড়ে যায়। আর এখানেই এপিসোড 6 শেষ হয়ে যায়।